মা, ও মা, আমি এসেছি। মা, দরজাটা খোলো। কে? কে? জিদান বাবা? তুই তুই ফিরে এসেছিস বাবা? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। তোমার অযোগ্য ছেলেটা 10 বছর পর আবার তোমার কাছে ফিরে এসেছে। আমাকে কি একটু ভেতরে আসতে দেবে না মা? ছি ছি বাবা, ওভাবে বলতে নেই। তুই আমার বুকের মানিক। আয় বাবা, ভিতরে আয়। কত শুকিয়ে গেছিস তুই। তোকে যে আবার নিজের চোখে দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি। আমিও তো ভাবিনি মা, আমিও ভাবিনি এই বাড়ির চৌকাঠে আবার কোনোদিনও পা রাখতে পারবো। জিদানের বাবা আজহার সাহেব বসার ঘর থেকে গম্ভীর গলায় বলেন, কে এসেছে আমেনা? এত চেঁচামেচি কিসের? দেখো কে এসেছে। আমাদের জিদান ফিরে এসেছে, আমাদের বড় ছেলে। হো, তুমি? এতদিন পরে এই বাড়ির কথা মনে পড়লো বুঝি? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো ভুলেই গেছো যে তোমার একটা পরিবারও আছে। বাবা, আমি থাক, আর নাটক করতে হবে না। এতদিন কোথায় ছিলে, কি করেছো, তা দিয়ে আমার কোনো কাজ নেই। এখন যখন ফিরে এসেছো নিশ্চয়ই আমার জন্য দুটো পয়সাই নিয়ে এসেছো, নাকি সেখানেও বাপের নাম ডোবানোর মতন কোনো কাণ্ড করে এসেছো? তুমি থামো তো। ছেলেটা এত বছর পর বাড়ি ফিরলো, আর তুমি এসে। তুমি চুপ করো। তোমার আদরেই তো ছেলেটা মাথায় উঠেছে। বলি, বিদেশে তো অনেক থাকলে তা কত টাকা জমিয়েছো? তোমার ছোট ভাইটা শহরে ব্যবসা শুরু করেছে, টাকার খুব দরকার। যা এনেছো ওর ব্যবসায় লাগিয়ে দাও। অন্তত একটা ভালো কাজ তো করো জীবনে, তাই না? জিদানের ছোট ভাই জিসান নিজের ঘর থেকে বেরিয়ে তাচ্ছিল্য সুরে বলে, আরে বাবা, তুমিও যে কার কাছে কি চাও? পায়া কি আর দুবাইয়ের শেখ হয়ে গেছে নাকি যে বস্তা ভরে টাকা এনেছে? বড় জোর কয়েক লাখ টাকা এনেছে হয়তো। মরুভূমিতে উট চড়িয়ে আর কতই বা কামানো যায়, তাই না ভাইয়া? জিদান মনে মনে বলে, 10 বছর, দীর্ঘ 10টা বছর পর আমি আবার নিজের বাড়িতে পা রেখেছি। ভেবেছিলাম সবাই হয়তো আমাকে দেখে অবাক হবে, খুশি হবে, আমাকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু তার কিছুই হলো না। মা ছাড়া আর কেউই আমাকে দেখে সামান্যতম আনন্দও প্রকাশ করলো না। বরং উল্টো বাবা আর আমার আদরের ছোট ভাই, যাকে আমি কোলে করে মানুষ করেছি, সেই আমাকে নিয়ে মজা করছে। তোমরা তো জানো না আমি কে। জিসান্তর কোম্পানি আমি 1 মিনিটে ধ্বংস করে দিতে পারি, আর তুই বলছিস আমি মরুভূমিতে উট চড়াই? তাদের আচরণে ছিল শুধু অবহেলা আর তাচ্ছিল্য, যেন সে কোনো অতিথি নয়, এক অনাকাঙ্ক্ষিত বোঝা। জিদান চুপচাপ দাঁড়িয়ে রইল। তার পরনে একটা সাধারণ জিন্স আর টি শার্ট, কাঁধে একটা ব্যাকপ্যাক। এই সাধারণ পোশাকের আড়ালে যে হাজার কোটি টাকার এক সাম্রাজ্যের মালিক লুকিয়ে আছে, তা তার পরিবারের কেউ কল্পনাও করতে পারল না। তোরা থামবি? ছেলেটাকে একটু বুঝতেও দিবি না। আয় বাবা, তুই আমার সাথে আয়। আমি তোর জন্য খাবার গরম করছি। না মা, আমার খিদে নেই। আমি আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। যে ভালোবাসা পাওয়ার জন্য সে এতগুলো বছর অপেক্ষা করেছে, সেই ভালোবাসা তো দূর, সামান্য সম্মানটুকুও সে পেল না। তার বুকের ভেতরটা অভিমানে কষ্টে ভারী হয়ে উঠল। জিদান বাড়ি থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল। তার ছোটবেলার স্মৃতিগুলো এই গ্রামের ধুলোমাখা পথ, পুকুরঘাট, সবই আগের মতো আছে, শুধু মানুষগুলোই বদলে গেছে। সে হাঁটতে হাঁটতে গ্রামের শেষের দিকে আরোহীদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আরোহী আমার ছোটবেলার বন্ধু, আমার খেলার সাথী, আর আমার প্রথম প্রেম। এই 10 বছরে সে কি বদলে গেছে? সে কি আমাকে চিনতে পারবে, নাকি আমাকে ভুলে গেছে? সে যখন ভাবছিল ভেতরে যাবে কিনা, ঠিক তখনই ভেতর থেকে আরোহী বেরিয়ে এলো। তার হাতে একটা বই, পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, কিন্তু সেই সাধারণ পোশাকেও তাকে অসাধারণ লাগছিল। আরোহী প্রথমে না চিনে বলল, কাকে চাই? তারপর সে জিদানের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। তার হাত থেকে বইটা প্রায় পড়েই যাচ্ছিল। জিদান, তুই তুই ফিরে এসেছিস? কবে এলি? কেমন আছিস তুই? তোর তোর এই অবস্থা কেন? আমি ভালো আছি আরোহী, আজ সকালেই এসেছি।
আর আমার অবস্থা তো সবসময় এমন ছিল, তাই না? তুই তো জানিসই। ভেতরে আয়, ভেতরে আয়। সে জিদানের হাত ধরে প্রায় টেনে ভেতরে নিয়ে গেল। উঠানে পা রাখতে সে চিৎকার করে ডাকলো, মা, ও মা, দেখো কে এসেছে। তাড়াতাড়ি বাইরে এসো, দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না। আরোহীর মা রাহেলা রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? ও মা, এ তো আমাদের জিদান বাবা না? জিদানকে দেখে রাহিলা বেগমের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে গেল। তিনি দ্রুত এগিয়ে এসে জিদানের মাথায় হাত রাখলেন। বাবা, তুই কবে এলি? কেমন আছিস? আহা, কি চেহারা করেছিস নিজের! একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিস। বিদেশের মাটিতে কি তোকে কেউ খেতে টেতে দিত না বাবা? আমি ভালো আছি খালাম্মা। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো তো? আমার আর ভালো থাকা। তোর মার মুখটা তো সারাদিন শুকিয়ে থাকে তোর চিন্তায়। দুদিন আগেও গিয়েছিলাম তোদের বাসায়। তোর মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে এসেছি তোর বিষয়ে। আর তুই এমন পাষাণ, একটা ফোনও করলি না এতদিন। আয়, ভেতরে এসে বস। তিনি জিদানকে নিয়ে তাদের বসার ঘরে সাধারণ কিন্তু পরিপাটি বিছানায় বসালেন। আরোহী, যা তো মা, ভাইয়ার জন্য তাড়াতাড়ি আমার হাতের ভাপা পিঠাগুলো গরম করে নিয়ে আয়। আর সাথে একটু নারিকেলের নাড়ুও আনিস। ও তো ওটা খুব ভালোবাসতো। এক্ষুনি আনছি মা। আরোহী দৌড়ে রান্নাঘরে চলে গেল। রাহেলা জিদানের পাশে বসে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তোর ওপর আমার খুব অভিমান হয়েছে বাবা। তুই তো শুধু তোর বাবা মায়ের ছেলেই ছিলি না, তুই তো আমারও ছেলের মতো ছিলি। একটা বারও কি আমাদের কথা মনে পড়েনি তোর? আমার খুব বড় ভুল হয়ে গেছে খালাম্মা, আমাকে মাফ করে দেন। থাক, আর বলতে হবে না। এখন যে ফিরে এসেছিস এটাই অনেক। আর কোথাও যাস না বাবা। নিজের দেশ, নিজের মা বাবা, বন্ধু বান্ধব, এদের ছেড়ে কি থাকা যায়? এখানেই কিছু একটা করে জীবনটা কাটিয়ে দে। কিছুক্ষণ পর আরোহী গরম পিঠার প্লেট হাতে নিয়ে এলো। আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি রান্নাঘরে যাচ্ছি। জিদান, তুই এখনই যাবি না? আমি তোর জন্য রুই মাছ রান্না করছি, একেবারে খেয়ে যাবি। না খালা, আরেকদিন এসে খাবো। একদম চুপ! এতদিন পর তুই আসলি আর না খেয়ে চলে যাবি? তুই বস, আমি এখনই রান্না বসাচ্ছি। বলেই উনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আরোহী জিদানের দিকে ভাপা পিঠেগুলো এগিয়ে দিয়ে বলে, রেখা, কতদিন পর এলি। তোর জন্য যে আমার কি চিন্তা হতো তা তোকে বলে বোঝাতে পারবো না। একটা তো ফোনও করতিস না। আমরা তো ভেবেছিলাম তুই হয়তো। মরে গেছি, তাই তো? ছি, ওভাবে বলতে নেই। তোর চেহারাটা কেমন শুকিয়ে গেছে। তুই কি ওখানে খুব কষ্ট করতিস জিদান? ঠিকমতো খেতে পেতিস না? আরে না, আমি খুব ভালো ছিলাম। যাক, এখন তো ফিরে এসেছিস। আর বিদেশে যাওয়ার দরকার নেই, এখানেই থাক। একটা ছোটোখাটো দোকান দিয়ে বা ব্যবসা শুরু করে সেটেল হয়ে যা। যদি টাকা দরকার হয় আমাকে বলিস, আমি আমার জমানো টাকা থেকে তোকে সাহায্য করব। আরোহীর কণ্ঠস্বরে ছিল রাজ্যের আন্তরিকতা, রাজ্যের মমতা। কিন্তু সেই আন্তরিকতার আড়ালে লুকিয়ে থাকা করুণার সুরটা জিদানের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। আরোহীও তাকে একজন ব্যর্থ অসহায় প্রবাসী ছাড়া আর কিছুই ভাবছে না। যে মেয়েটার চোখে সে ভালোবাসা দেখতে চেয়েছিল, সেই চোখে আজ দেখছে শুধু করুণা। ধন্যবাদ আরোহী, কিন্তু আমার হয়তো তোর সাহায্যের প্রয়োজন হবে না। তোরা তো ইগো কেন জিদান? আমি তোকে বন্ধু হিসেবেই সাহায্য করতে চাইছি। এতে ছোট হয়ে যাওয়ার কি আছে? আমি ছোট হয়ে যাওয়ার কথা ভাবছি না আরোহী, আমি শুধু ভাবছি 10 বছরে সবকিছু কতটা বদলে গেছে। সে আর বসলো না, সে উঠে দাঁড়িয়ে বলল, আজ উঠি। পিঠাগুলো খুব ভালো ছিল। খালাম্মাকে আমার ধন্যবাদ জানাস। আরে, এখনই উঠছিস কেন? বস না। আর একটু, মা রান্না করছে। না, কাজ আছে, পরে আবার দেখা হবে। খালাম্মাকে রান্না করতে বারণ করে দিস। সে দ্রুত বেরিয়ে গেল।
আরোহী অবাক হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল জিদান কোথাও একটা কষ্ট পেয়েছে, কিন্তু কোথায় সেটা সে বুঝতে পারল না। আরোহীর বাড়ি থেকে বেরিয়ে আসার পর জিদানের মনটা আরো বেশি ভারী হয়ে গেল। পরিবারের অবহেলাটা তার গা সাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আরোহীর চোখের কোটনাটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে যখন গ্রামের মেঠো পথ ধরে আনমনে হাঁটছিল, ঠিক তখনই পেছন থেকে আরোহীর ডাক শুনল। জিদান, এই জিদান দাঁড়া, এত তাড়া কিসের তোর? আমি তো তোর সাথে কথা শেষ করতে পারলাম না। কি কথা বলবে বল। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? তুই কি আমার কোনো কথা কষ্ট পেয়েছিস? আরে না, কষ্ট পাবো কেন? তুই তো ঠিকই বলেছিস, 10 বছর পর ফিরে এসেছি। এখন তো কিছু একটা করে সেটেল হতেই হবে। তোর কিছু করতে হবে না। সে জিদানের পাশে এসে হাঁটতে হাঁটতে বলল। তুই আগে কিছুদিন বিশ্রাম নে, গ্রামের আলো বাতাসে থাক, দেখবি শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। তারপর না হয় ভাবা যাবে কি করা যায়। হুম। চল না কোথাও গিয়ে বসি, কতদিন পর তোর সাথে দেখা, কত গল্প জমে আছে। কোথায় যাবি? আরোহী চোখ টিপে বলে। আমাদের সেই সিক্রেট জায়গা মনে আছে তোর? গ্রামের একবারে শেষের দিকে বিশাল এক বটগাছের নিচে সান বাঁধানো পুকুর ঘাট। এটাই ছিল জিদান আর আরোহীর ছোটবেলার সেই সিক্রেট জায়গা। স্কুল পালিয়ে তারা এখানে এসে বসতো, ঘন্টার পর ঘন্টা গল্প করতো, পানিতে ঢিল ছুটতো। 10 বছরের পুকুরটার চারপাশে অনেক জঙ্গল হয়ে গেলেও ঘাটটা আগের মতোই আছে। আরোহী ঘাটের সিঁড়িতে বসতে বসতে বলে। ইস, কি শান্তি এখানে, এখনো আগের মতোই আছে সবকিছু, তাই না জিদান? হ্যাঁ, শুধু আমরাই হয়তো বদলে গেছি। কে বলেছে? আমি তো এতটুকুও বদলাইনি। তুই বদলে গেছিস, কেমন যেন চুপচাপ গম্ভীর হয়ে গেছিস। আমার সেই আগের টানপিটি হাসি খুশি জিদানটা কোথায় যেন হারিয়ে গেল। হারিয়ে যায়নি আরোহী, সময়ের ধুলোয় চাপা পড়ে গেছে হয়তো। মরুভূমির গরম বাতাস মানুষের মুখের হাসিটাও শুকিয়ে দেয়, জানিস। আবারও ওই কষ্টের কথা। শোন, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব ভেবে লাভ নেই। এখন তোকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আবারও সেই লেকচার, ছাড় তো ওসব। ছাড়বো কেন? ছাড়বো কেন? ছাড়ার জন্য কি বলেছি নাকি? শোন, আমি তোর জন্য কয়েকটা প্ল্যান ভেবেছি। প্রথমত, তুই তোর জমানো টাকা দিয়ে আমাদের বাজারের মোড়ে একটা মুদি দোকান দিতে পারিস। ওটা কিন্তু খুব ভালো চলবে। অথবা তুই তো ড্রাইভিং জানিস, তাই না? একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ভাড়া দিতে পারিস, সেটাও কিন্তু। জিদান তার কথা শুনে হাসতে হাসতে বলল। থাম থাম, প্লিজ। আর কত? তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি আমার মা? এত উপদেশ তো আমাকে আমার বাবাও দেন না। আমি তোর সাথে ফাজলামি করছি? আমি তোর ভালোর জন্য বলছি, আর তুই আমার সাথে মজা করছিস। ভালো? কোনটা ভালো আরোহী? তুই কি একবারও আমাকে জিজ্ঞেস করেছিস আমি কি করতে চাই, আমার স্বপ্নটা কি? তুই তো নিজেই আমার জীবনের প্ল্যান বানিয়ে ফেললি, ঠিক আমার বাবার মতো। তোর আবার স্বপ্ন কি? তুই তো কোনোদিনই পড়াশোনায় ভালো ছিলিস না। তোর তো একটাই স্বপ্ন ছিল, আমার সাথে পালিয়ে গিয়ে সংসার করা। কথাটা বলেই আরোহী জিভে কামড় দিল। সে বুঝতে পারল সে এমন একটা পুরনো কথা বলে ফেলেছে যা হয়তো এখন তার বলা উচিত হয়নি। জিদানও কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। পুকুর ঘাটের নিস্তব্ধতায় শুধু বাতাসের শো শো শব্দ। মানুষের স্বপ্নও সময়ের সাথে বদলে যায় আরোহী, আমারও বদলে গেছে। আমি আমি সরি, আমি ওভাবে বলতে চাইনি। ইটস ওকে। তবে একটা কথা বলতেই হবে, তোর এই মাস্টারি করার স্বভাবটা কিন্তু এখনো যায়নি। ছোটবেলায় তুই আমাকে এভাবে শাসন করতি, মনে আছে? একবার আমি তোর সাথে মার্বেল খেলতে গিয়ে হেরে গিয়েছিলাম, আর তুই আমাকে শাস্তি হিসেবে 100 বার কানে ধরে উঠবোস করিয়েছিলি। করিয়েছিলাম কারণ তুই চিটিং করেছিলি। আমি চিটিং করিনি, তুই মিথ্যে কথা বলেছিস। দেখ, এখনো মিথ্যে কথা বলছিস। তাদের এই মিষ্টি ঝগড়ার মধ্যে দিয়ে পরিবেশটা আবার আগের মতো সহজ ও স্বাভাবিক হয়ে গেল।
আচ্ছা আরোহী, তুই এখনো আগের মতোই পানিতে ঢিল ছুঁতে পারিস? মনে আছে আমরা প্রতিযোগিতা করতাম কার ঢিলটা বেশিবার লাফায়? পারবো না কেন? আমি তো এখনো চ্যাম্পিয়ন। তাহলে হয়ে যাক একদম। এরপর শুরু হলো তাদের সেই পুরনো খেলা। তারা পুকুরের শান্ত পানিতে ঢিল ছুটতে লাগলো। তাদের হাসি হাসি আর খুনসুটিতে পুকুর ঘাটটা যেন আবার তার পুরনো প্রাণ ফিরে পেল। আরোহী যখন খুব মনোযোগ দিয়ে তার ঢিলটা পানিতে কতবার লাফালো তা গুনছিল, ঠিক তখনই জিদান ইচ্ছে করে একটা বড় ঢিল এমনভাবে ছুড়ল যে পুকুরের পানি ছিটকে এসে আরোহীর পুরো কাপড় ভিজিয়ে দিল। জিদান, কর্তা। সে কিছু বোঝার আগেই তার সুন্দর সালোয়ার কামিজটা জায়গায় জায়গায় ভিজে একাকার। চিটিং এর শাস্তি ম্যাডাম, ছোটবেলার প্রতিশোধটা আজ নিলাম। তুই তুই একটা আস্ত মাদর। তোকে আমি আজ ছাড়বো না। এই বলে সেও পানি ছিটিয়ে জিদানকে ভেজানোর জন্য ছুটে গেল। জিদানও হাসতে হাসতে দৌড় দিল। তাদের এই দৌড়াদৌড়ি, হাসাহাসি আর একে অপরকে পানি ছিটানোর খেলার মধ্যে দিয়ে 10 বছরের জমানো সব দূরত্ব, সব অভিমান যেন এক মুহূর্তে পুকুরের পানিতে মিশে গেল। তারা আবার ফিরে গেল তাদের সেই কেয়ারফ্রি ডাম্পিটে কৌশলে। 10 বছরের জমানো বরফটা গলে গিয়ে পুরনো বন্ধুত্বের উষ্ণতাটা আবার ফিরে এসেছে তাদের মাঝে। কিরে, হাঁ করে কি দেখছিস? চল এবার বাড়ি চল। ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই তো চেহারাটা প্যাঁচার মতো হয়ে আছে। এর ওপর যদি জ্বর সর্দি বাঁধাস, তাহলে তোকে দেখতে একেবারে আফ্রিকার জঙ্গলিদের মতো লাগবে। আফ্রিকার জঙ্গলিরা কি খুব অসুন্দর নাকি? আমার তো মনে হয় ওরা তোর চেয়েও বেশি সুন্দর। ওদের মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার আছে। তোর মতো সারাক্ষণ মুখে ময়দা মেখে থাকে না। জিদানের এই অপ্রত্যাশিত কথায় আরোহীর মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। সে যে সুন্দর এই কথাটা সে খুব ভালো করেই জানে এবং এটা নিয়ে তার বেশ গর্ব আছে। জিদানের কাছ থেকে এমন তুলনা সে একদমই আশা করেনি। আরোহী ঘাটের সিঁড়িতে আবার এসে বসে পড়ে, মুখ ঘুরিয়ে বলে, যা, আমি যাবই না তোর সাথে। যার কাছে আমাকে আফ্রিকার জঙ্গলিদের চেয়েও সুন্দর মনে হয়, তার সাথে আমার কোনো কথা নেই। জিদান তার পাশে এসে বসে, অবাক হওয়ার ভান করে বলে, আরে কি হলো, রাগ করলি কেন? আমি তো মজা করে বললাম। মজা? এটা কি তোর মজা মনে হয়? তুই আসলে এটাই বলতে চাস যে আমি দেখতে সুন্দর না, তাই তো? আমি জানি আমি তো আর শহরের মেয়েদের মতো অত স্টাইলিশ নই। আমি তো একটা সাধারণ গ্রামের মেয়ে। তাই বলে তুই আমাকে জঙ্গলিদের সাথে তুলনা করবি? আরে না না, আমি তোকে মোটেও অসুন্দর বলিনি। আমি তো শুধু বলেছি ওরা তোর চেয়ে বেশি ন্যাচারাল। তুই তো এমনিতেই সুন্দর, আর যদি একটু কম সাজগোজ করিস তাহলে তোকে আরো বেশি সুন্দর লাগবে। থাক, আর মাখন মারতে হবে না। আমি সব বুঝি। তুই আসলে আমাকে পছন্দ করিস না। করবি বা কেন? আমি তো আর তোর দুবাইয়ের সেই সব সুন্দরী মেয়েদের মতো নই। ওহ গড, একটা নিরীহ কথা কোথায় গিয়ে ঠেকলো? দুবাইয়ের মেয়েদের কথা এখানে কোথা থেকে এলো? এসেছে, আমি জানি। তুই ওখানে অনেক সুন্দরী মেয়েদের সাথে ঘুরেছিস। তাই তো এখন আমাকে তোর চোখেই পড়ছে না। আমাকে এখন তোর জঙ্গলি মনে হচ্ছে। পাগলি একটা, তুই কি সত্যি ভাবিস আমি তোকে অসুন্দর বলেছি? নয়তো কি? জিদান আরোহীর হাতটা তার হাতের মধ্যে তুলে নিল। তাহলে শোন, আমি যখন 10 বছর আগে এই গ্রাম ছেড়েছিলাম তখন আমার সাথে কি ছিল জানিস? শুধু কয়েকটা জামা কাপড় আর তোর মুখটা। এই 10টা বছর মরুভূমির ওই তীব্র গরমে যখনই আমার খুব কষ্ট হতো, যখনই আমার খুব একা লাগতো, আমি চোখ বন্ধ করলেই আমার মা আর তোর এই মুখটাই দেখতে পেতাম। তোর ওই দুটো কাজল দেওয়া চোখ, তোর ওই হাসলে গালের টোল পড়া, এগুলোই ছিল আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। তুই কি জানিস, তুই শুধু সুন্দর নস, তুই আমার দেখা পৃথিবীর সবচেয়ে মায়াবতী মেয়ে। জিদানের এই আন্তরিক আবেগঘন কথায় আরোহীর সব রাগ, সব অভিমান যেন এক মুহূর্তে গলে জল হয়ে গেল।
তার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আরোহী মাথা নিচু করে ফিসফিস করে বলে, সত্যি? একদম সত্যি। তবে একটা কথা বলতেই হবে। কি? তোর রাগটা কিন্তু এখনো আগের মতোই আছে। আর তুই যখন রাগ করিস তখন তোর নাকটা ফুলের টমেটোর মতো লাল হয়ে যায়। তখন তোকে দেখতে ওই আফ্রিকার জঙ্গলিদের চেয়েও বেশি সুন্দর লাগে। যা, তোর সাথে কথাই বলবো না, পচা ছেলে কোথাকার। এই বলে সে লজ্জা পেয়ে জিদানের বুকে কিল মারতে লাগলো। জিদানও হাসতে হাসতে তার হাতটা ধরে ফেললো। তাদের এই মিষ্টি অভিমান আর না বলা ভালোবাসার খুনসুটিতে পুকুর ঘাটটা যেন আরো সুন্দর, আরো বেশি জীবন্ত হয়ে উঠল। তারা হাসতে হাসতে খুনসুটি করতে করতে বাড়ির থেকে রওনা হলো। আরোহী ঠিক করলো সে জিদানকে তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর নিজের বাড়ি যাবে। কিন্তু জিদানের বাড়ির উঠানে পা রাখতেই তাদের হাসি খুশি মুখগুলো মুহূর্তে থমথমে হয়ে গেল। তারা দেখলো উঠানে কয়েকটা দামি বাইক পার্ক করা, আর বসার ঘরে বসে আছে জিদানের ছোট ভাই জিসান এবং তার শহুরে কয়েকজন বন্ধু। তাদের পরনে দামি পোশাক। জিসানের বন্ধু রাহাত বলে, কিরে জিসান, এই বুঝি তোর সেই বিখ্যাত গ্রাম? এখানে তো দেখি নেটওয়ার্কও ঠিক মতন পাওয়া যায় না। তোরা থাকিস কি করে এখানে? জিসানের আরেক বন্ধু সাগর বলল, আর যা গরম, মনে হচ্ছে এখনই ঘেমে গোসল করে ফেলবো। তোর বাড়িতে কি এসি নেই নাকি? আরে কাম তো এমনই থাকে, তোরা বস, আমি তোদের জন্য ঠান্ডা কিছুর ব্যবস্থা করছি। ঠিক তখনই তার চোখ পড়ল উঠানে দাঁড়িয়ে থাকা জিদান আর আরোহীর দিকে। জিদানের ভেজা সাধারণ পোশাক আর আরোহীর উপস্থিতি দেখে তার মেজাজটা যেন আরো খারাপ হয়ে গেল। ভাইয়া, তুই এখানে? আর তোর এই অবস্থা কেন? ট্রেনে পড়ে গিয়েছিলি নাকি? আর আরোহী, তুই ওখানে? তোকে না কতবার বলেছি আমার বন্ধুদের সামনে এভাবে যখন তখন চলে আসবি না। মানে, এটা তো জিদানের বাড়ি, ও যেখানে খুশি সেখানে থাকবে। আর আমি তোর বন্ধুদের দেখে আসিনি, আমি জিদানের সাথে এসেছি। শান্ত হ আরোহী, তুই ভেতরে যা। সে জিসানের দিকে তাকিয়ে স্নাল হেসে বলল, ওরা তোর বন্ধু, পরিচয় করিয়ে দিবি না? জিসান এমন একটা ভাব করলো যেন সে জিদানকে পরিচয় করিয়ে দিতে খুব লজ্জা পাচ্ছে। ও হ্যাঁ গাইস, মিট মাই এল্ডার ফাদার জিদান। ও ও দুবাই থাকে, ওখানে খুব বড় একটা কোম্পানিতে চাকরি করে। দুবাই? ওয়াও! তা কিসের কোম্পানি ভাইয়া? কনস্ট্রাকশন? হ্যাঁ, অনেকটা ওরকমই। তার মানে তো আপনি সারাদিন রোদের মধ্যে কাজ করান, খুব কষ্টের কাজ, তাই না? আপনার গায়ের রং দেখেই বোঝা যাচ্ছে। আরে তোরা বুঝিস না, আমার ভাইয়া তো ওখানে মরুভূমিতে উট চড়ায়, তাই না ভাইয়া? উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতে তো খুব মজা, তাই না? এই চরম অপমানজনক কথায় তার বন্ধুরা হো হো করে হেসে উঠল। জিদান কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখটা পাথরের মতো শক্ত, কিন্তু চোখে তীব্র কষ্টের ছাপ। যে ছোট ভাইটাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে, সে আজ তাকে সবার সামনে এভাবে অপমান করছে। ঠিক তখনই জিদান তার ঘর থেকে একটা ব্যাগ এনে তার থেকে একটা বড় সুন্দর দেখতে বিদেশি চকলেটের প্যাকেট বের করলো। জিদান প্যাকেটটা জিসানের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর জন্য এনেছিলাম, আর তোর বন্ধুদের জন্য। জিসান চকলেটের প্যাকেটটার দিকে এমনভাবে তাকালো যেন ওটা কোনো দামি উপহার নয়, বরং কোনো সস্তার অখাদ্য জিনিস। ও চকলেট, থ্যাঙ্কস। কিন্তু ভাইয়া, আমরা তো এখন আর ছোট নেই যে চকলেট খাবো। আর তাছাড়া এসব লোকাল ব্র্যান্ডের চকলেট আমাদের ঠিক সহ্য হয় না। তুই বরং ওগুলো রাখ, পরে বাড়ির কাজের লোকদের ছেলে মেয়েদের দিস, ওরা খুশি হবে। এই বলে সে প্যাকেটটা অবহেলায় পাশের একটা টেবিলের ওপর রেখে দিল। জিদানের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছিল।
সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আরোহী যে এতক্ষণ ধরে সবকিছু সহ্য করছিল, সে আর চুপ করে থাকতে পারল না। জিশান, তার কণ্ঠস্বর ছিল বরফ শীতল। সবাই চমকে তার দিকে তাকালে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, তার সম্মান কিভাবে করতে হয়, সেই শিক্ষাটা কি তোর শহরে স্কুল টিচাররা তোকে দেয়নি? নাকি শহরের আলো বাতাসে গিয়ে তুই নিজের ভদ্রতাটুকু ভুলে গেছিস? আরোহী, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? বলছি কারণ তুই যা করছিস তা অন্যায়। উনি তোর বড় ভাই, 10 বছর পর বাড়ি ফিরেছে। তাকে বুকে জড়িয়ে না ধরে তুই তোর বন্ধুদের সামনে তাকে অপমান করছিস। তোর তো লজ্জা হওয়া উচিত। সে টেবিলের ওপর থেকে চকলেটের প্যাকেটটা হাতে তুলে নিল। আর এই চকলেট উনি ভালোবেসে কষ্ট করে বিদেশ থেকে তোর জন্য এই উপহারটা এনেছে, কারণ তার কাছে তুই এখনো সেই ছোট্ট ভাইটাই আছিস। এর দাম হয়তো তোর কাছে কিছুই না, কিন্তু এর পেছনে যে ভালোবাসাটা আছে, যে স্নেহটা আছে, সেটার দাম দেওয়ার যোগ্যতা কি তোর আছে? সে জিসানের বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আর আপনারা তো খুব শিক্ষিত শহরে মানুষ, তাই না? কিন্তু আপনাদের আচরণ দেখে তো মনে হচ্ছে আপনারা এখনো মানুষই হতে পারেননি। একজন মানুষকে তার পোশাক বা পেশা দিয়ে বিচার করাটা যে কত বড় মূর্খতা, সেই জ্ঞানটুকু কি আপনাদের নেই? আরোহীর এই সাহসী অপ্রত্যাশিত প্রতিবাদে পুরো উঠোন পীরপতন নীরব হয়ে গেল। জিসান আর তার বন্ধুরা লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেলল। আর জিদান, সে অবাক হয়ে মুগ্ধ হয়ে আরোহীর দিকে তাকিয়েছিল। যে আরোহীকে সে শুধু তার ছোটবেলার বন্ধু হিসেবে জানতো, আজ সে সেই আরোহীর এক নতুন রূপ দেখল। এক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আত্মসম্মানী সাহসী নারী। আরোহী জিদানের হাত ধরে বলে, চল জিদান, এদের সাথে এক মুহূর্ত থাকার কোনো মানে হয় না। এদের মানসিকতা এতটাই নিচু যে এদের সাথে কথা বলাও নিজের সম্মান কমানোর মতো। এই বলে সে জিদানকে প্রায় টেনে নিয়ে সেই উঠান থেকে বেরিয়ে গেটের দিকে এগোতে লাগলো। জিদান কোনো কথা না বলে চুপচাপ তার সাথে হাঁটছিল। তার মনে তখন আর কোনো অপমান নেই, কোনো কষ্ট নেই। তার মনটা জুড়ে আছে শুধু আরোহী। তারা যখন বাড়ির প্রধান দরজা দিয়ে বেরিয়ে যেতে উদ্যত, ঠিক তখনই রান্নাঘর থেকে দৌড়ে এলেন জিদানের মা আমেনা বেগম। তার হাতে রান্নার উপকরণ মাখা। আরোহী মা, জিদান, তোরা কোথায় যাচ্ছিস? আর জিসানের বন্ধুরা এসেছে, আর তোরা এখন চলে যাচ্ছিস? এটা কেমন কথা? না খালাম্মা, আসলে আমার একটু কাজ আছে তো, তাই বাড়ি ফিরতে হবে। জিদান আমাকে এগিয়ে দিতে যাচ্ছিল। সে কি, এখন কিভাবে যাবি? আমি তো তোদের দুজনের জন্যই খাবার বানাচ্ছিলাম। আর তুই জিসান, তুইও কি এখন বেরিয়ে যাবি? ছেলেটা এত বছর পর বাড়ি ফিরলো, আর তুই ওকে একটু শান্তিতে থাকতে দিবি না? তিনি জিসান এবং তার বন্ধুদের দিকে রাগী চোখে তাকালেন। তিনি হয়তো তাদের সব কথাই শুনেছেন। জিসান, বড় ভাইয়ের সাথে আর ভাইয়ের বন্ধুর সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই জ্ঞানটুকু কি তোর নেই? যা, তোর বন্ধুদের নিয়ে নিজের ঘরে গিয়ে বস, আমি আসছি। মায়ের ধমকে জিসান আর তার বন্ধুরা চুপচাপ উঠে নিজেদের ঘরের দিকে চলে গেল। আমেনা বেগম জিদানের হাত ধরে বললেন, আয় বাবা, তুই আমার সাথে আয়, তোকে আজ আমি নিজের হাতে খাইয়ে দিব। তিনি জিদানকে প্রায় জোর করে তার নিজের ঘরের দিকে নিয়ে গেলেন। খালাম্মা, আমি তাহলে আজ আসি। হ্যাঁ মা, তুই আয়। জিদান তো এখন বাড়িতেই আছে, তুই যখন খুশি চলে আসিস। আর আজকের জন্য অনেক ধন্যবাদ মা। আমেনা বেগমের চোখে কৃতজ্ঞতার দৃষ্টি দেখেই আরোহী বুঝতে পারল তিনি সবটা জানেন। আমি যাই তাহলে, তুই বিশ্রাম নে জিদান। সাবধানে যাস। আরোহী তাদের বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মনটা পড়ে রইল জিদানের কাছে। সে বুঝতে পারছিল জিদানের এই বাড়ির লড়াইটা খুব একটা সহজ হবে না।
তবে আজ থেকে এই লড়াইয়ে জিদান আর একা নয়, সেও এখন থেকে জিদানের পাশে থাকবে, তার শক্তি হয়ে। রাত তখন প্রায় 1টা। জিদানদের পুরো বাড়িটা গভীর ঘুমে নিস্তব্ধ। জিদান তার ঘরে জেগে আছে। মায়ের জোড়াজুড়িতে রাতের খাবার খেলেও তার মনটা ভালো নেই। জিসানের অপমান, বাবার অবহেলা আর তার বিপরীতে আরোহীর সেই সাহসী রূপ, সবকিছু মিলে তার ভেতরে এক অদ্ভুত ঝড় চলছিল। সে চুপচাপ বিছানা থেকে উঠে পড়ল, তারপর নিঃশব্দে দরজা খুলে বাড়ির পেছনের দিক দিয়ে বেরিয়ে এলো। গ্রামের মেঠো পথ ধরে সে হাঁটতে হাঁটতে একেবারে জনমানবহীন একটা পুরনো ভাঙা ব্রিজের ওপর এসে দাঁড়ালো। কয়েক মুহূর্ত পরেই রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে একটা দামি মার্সিডিজ গাড়ি এসে ব্রিজের ওপর প্রান্তে থামলো। গাড়ি থেকে নেমে এলো স্যুট টাই পরা একজন স্মার্ট লোক। তার নাম আরমান, জিদানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। স্যার, আপনি এখানে এই ভাঙ্গা ব্রিজের ওপর? আমি তো আপনাকে খুঁজে খুঁজে হয়রান। আপনার ফোনটা বন্ধ। জিদান তার দিকে ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার একটু একা থাকতে ইচ্ছে করছিল আরমান। এই জায়গাটা এলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। জিদানের পরনের সেই সাধারণ টি শার্টটি আর জিন্স, কিন্তু তার কণ্ঠস্বর, তার দাঁড়ানোর ভঙ্গি, কোনো কিছুর সাথেই আর সেই গ্রামের সাধারণ প্রবাসী ছেলেটার মিল নেই। এই জিদান অন্য মানুষ। এই জিদান হলো মিস্টার জি, মধ্যপ্রাচ্যের বিজনেস ওয়ার্ল্ডের এক রহস্যময় তরুণ বিলিয়নিয়র। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আপনার সেফটিটাও তো দেখতে হবে। যাকগে, কালকের মিটিংয়ের ফাইলগুলো আমি নিয়ে এসেছি। চৌধুরী টেক্সটাইলসের সাথে আমাদের যে ডিলটা ফাইনাল হওয়ার কথা, তার সব কাগজপত্র রেডি। জিসান চৌধুরী আমার ছোট ভাই। সে কি জানে তার কোম্পানির ভাগ্য এখন কার হাতে? না স্যার, সে শুধু জানে দুবাইয়ের একজন বড় ইনভেস্টর মিস্টার জি তার কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী। সে আপনার আসল পরিচয় সম্পর্কে কিছুই জানে না। ভালো, ওকে এখনই কিছু জানার দরকার নেই। আমি দেখতে চাই ও নিজের যোগ্যতায় কত দূর যেতে পারে। আর আমি এটাও দেখতে চাই ও যখন জানবে যে বড় ভাইকে সে উট চড়ানো বলে অপমান করেছিল, সেই বড় ভাইয়ের দয়াতেই তার কোম্পানিটা ঠিক, তখন ওর মুখের অভিব্যক্তিটা কেমন হয়। আপনি যা ভালো মনে করেন স্যার। তবে ভাবির খবর কি? ওনার সাথে দেখা হয়েছে আপনার? ভাবি নয় আরমান, শুধু আরোহী। হ্যাঁ, দেখা হয়েছে। ও ও আগের মতোই আছে, হয়তো একটু বেশি সুন্দর হয়ে গেছে। ঠিক তখনই আরমানের ফোনটা বেজে উঠল। সে কিছুটা দূরে গিয়ে কথা বলে ফিরে এলো। তার মুখটা বেশ চিন্তিত। স্যার, একটা খবর ছিল। কি খবর? আমি একটু আগে আমাদের লোক মারফত খবর পেলাম, আরোহী ম্যাডামের ভার্সিটির সেমিস্টার ফাইনাল পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো আগামীকাল দুপুর 12টা। কিন্তু ওনার বাবা এখনও টাকার ব্যবস্থা করতে পারেনি। ফি এর পরিমাণ প্রায় 50,000 টাকা। এই কথাটা শোনার সাথে সাথেই জিদানের মুখের অভিব্যক্তি বদলে গেল। কি? তার মানে টাকার অভাবে আরোহী পরীক্ষা দিতে পারবে না? পরিস্থিতি তো সেদিকে যাচ্ছে স্যার। ওনার বাবা নাকি কয়েকজনের কাছে ধার চেয়েও পাননি। এটা হতে পারে না। আরোহী পড়াশোনা কোনোভাবেই বন্ধ হতে পারে না। আমি বেঁচে থাকতে তো নয়। সে কয়েক মুহূর্ত কি যেন ভাবলো। আরমান, তুমি এখনই আমাদের ঢাকার হেড অফিসে ফোন করো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জামাল সাহেবকে বলো তিনি যেন কাল সকাল 10টার মধ্যে ভার্সিটির অ্যাকাউন্টসে আরোহীর নামে পুরো বছরের ফি, মানে প্রায় 2 লক্ষ টাকা জমা করে দেন। 2 লক্ষ টাকা স্যার? কিন্তু ম্যাডাম তো সন্দেহ করতে পারেন। করবে না, কারণ এই টাকাটা আমার পক্ষ থেকে যাবে না। টাকাটা যাবে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। জামাল সাহেব ভার্সিটির বিসিকে ব্যক্তিগতভাবে ফোন করে বলবেন যে চৌধুরী গ্রুপ তাদের ভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। আর সেই প্রোগ্রামের প্রথম স্কলার হিসেবে তারা আরোহী মেহজাবিনকেই নির্বাচিত করেছে তার অসাধারণ একাডেমিক রেজাল্টের জন্য। ব্রিলিয়ান্ট আইডিয়া স্যার। এতে ম্যাডামের আত্মসম্মানও বজায় থাকবে আর তিনি কিছু সন্দেহ করতে পারবে না।
হ্যাঁ, আর জামাল সাহেবকে বলবে এই পুরো ব্যাপারটা যেন টপ সিক্রেট থাকে। আরোহী বা তার পরিবার কেউই যেন এর পেছনে আসল কারণটা জানতে না পারে, বিশেষ করে আমার নাম যেন কোনোভাবেই প্রকাশ না পায়। আপনি চিন্তা করবেন না স্যার, সব কিছু আপনার নির্দেশ মতোই হবে। ঠিক আছে, তুমি এখন যাও। আরমান তার স্যুট পরা বসের দিকে তাকিয়ে হাসলো। যে মানুষটা কিছুক্ষণ আগেও তার ভাইকে ধ্বংস করে দেওয়ার কথা ভাবছিল, সেই একই মানুষ তার ভালোবাসার মানুষের সামান্যতম কষ্ট সহ্য করতে পারছে না। স্যার, একটা কথা বলবো। বলো। আপনি ভাবিকে সত্যি খুব ভালোবাসেন, তাই না? ভালোবাসা? জানি না এটাকে ভালোবাসা বলে কিনা আরমান। আমি শুধু জানি এই মেয়েটার হাসি মুখ দেখার জন্য আমি পুরো সাম্রাজ্যটাও লিখে দিতে পারি। আরমান চুপচাপ গাড়িতে উঠে চলে গেল। জিদান একা সেই ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়ে রইল। তার চোখে তখন আর কোনো প্রতিশোধের আগুন নেই, আছে শুধু আরোহীর জন্য গভীর মমতা আর ভালোবাসা। সে বুঝতে পারছিল এই ছদ্মবেশের খেলাটা তার জন্য খুব একটা সহজ হবে না, কারণ একদিকে আছে তার পরিবারের সাথে অভিমানের লড়াই, আরেকদিকে আছে তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আকুতি। পরদিন দুপুর জিদান তাদের বাড়ির উঠানে বসে আনমনে তার পুরনো ভাঙা মোবাইলটা নাড়াচাড়া করছিল। তার বাবা আর ভাই সকাল সকালই শহরে চলে গেছে, বাড়িতে শুধু সে আর তার মা। জিদান তখন গত রাতের কথাই ভাবছিল। আরোহী কি তার ফিস জমা দিতে পেরেছে? ভার্সিটি থেকে কি তার কাছে ফোন গিয়েছিল? ঠিক তখনই সে দেখল আরোহী প্রায় 3 কিলোমিটার রাস্তা দৌড়ে এসে হাসি মুখে তাদের বাড়ির দিকেই আসছে। তার হাতে একটা মিষ্টির প্যাকেট, তার মুখটা খুশিতে উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। জিদান, জিদান, কোথায় তুই? আমার না তোকে একটা বিশাল সুখবর দেওয়ার আছে। সে হন্তদন্ত হয়ে উঠানে ঢুকলো। তাকে এতটা খুশি এর আগে জিদান কোনো দিনও দেখেনি। খিরে, কি হয়েছে? এত খুশি খুশি লাগছে কেন তোকে? লটারি জিতেছিস নাকি? নাকি তোর এই বোরিং প্রফেসরটা ফাইনালি রিটায়ারমেন্টে চলে গেছে? আরে এর চেয়েও বড় খবর। সে হাঁপাতে হাঁপাতে জিদানের পাশে উঠানের পিঁড়িটার উপর বসলো। তুই তো জানিসই আমার সেমিস্টার ফাইনালে ফি জমা দেওয়ার লাস্ট ডেট ছিল আজ। বাবা টাকার জন্য খুব টেনশনে ছিলেন, আমিও খুব ভয়ে ভয়ে ছিলাম, হয়তো এবার পরীক্ষাটা দিতেই পারবো না। তারপর কি হলো? তারপর যা হলো তা তো একেবারেই মিরাক্কেল। আরোহীর চোখ দুটো খুশিতে চিকচিক করছিল। আজ সকালে ভার্সিটির ভিসি স্যার নিজে আমাকে ফোন করেছিলেন। তিনি জানালেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামে দেশে এত বড় একটা কোম্পানি, তারা নাকি আমাদের ভার্সিটির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। আর আর সেই প্রোগ্রামে প্রথম স্কলার হিসেবে তারা আমাকে সিলেক্ট করেছে। তারা আমার শুধু এই সেমিস্টারে নয়, পুরো বছরের ফি মাফ করে দিয়েছে। তুই ভাবতে পারছিস জিদান? বলিস কি? সত্যি? চৌধুরী গ্রুপ? ওয়াও, কংগ্রাচুলেশনস আরোহী, এটা তো বিশাল ব্যাপার। আমি জানতাম তোর মতো ট্যালেন্টেড মেয়ের সাথে এমন কিছু হওয়াই উচিত ছিল। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। সে খুশিতে জিদানের হাতটা ধরে ফেলল। বাবা মা তো খুশিতে কেঁদেই ফেলেছেন। জানিস জিদান, কাল রাত পর্যন্ত আমি শুধু হতাশায় ডুবেছিলাম, আর আজ সকালটা আমার জন্য এমন একটা সারপ্রাইজ নিয়ে আসবে আমি ভাবতেও পারিনি। আমি তোকে বলেছিলাম না সবকিছু ঠিক হয়ে যাবে? জিদান মনে মনে হাসলো। তার ছোট্ট একটা পরিকল্পনা যে আরোহীর মুখে এতটা অনাবিল হাসি ফোটাতে পারবে তা দেখে তার ভেতরটা আনন্দে ভরে গেল। হ্যাঁ বলেছিলি। জানিস জিদান, কাল রাতে যখন তুই আমার সাথে দেখা করে গেলি তখন আমার খুব সাহস হয়েছিল, আর মনে হয়েছিল আমার পাশে অন্তত একজন বন্ধু আছে। তুই ছাড়া আমার যে আর কেউ নেই। পাগলি, আমি তো সারা জীবনই তোর পাশে থাকবো, যত বিপদই আসুক না কেন। আচ্ছা শোন, কালকে আমি তোকে আমার জমানো টাকা দিয়ে সাহায্য করার কথা বলেছিলাম না? হ্যাঁ, বলেছিলি তো। তুই তো জানিস না আমার কাছে কত টাকা জমানো ছিল, পুরো 10,000 টাকা।
10,000? বাপরে, এত টাকা দিয়ে তুই কি করতিস? কি করতাম মানে? তোকে দিতাম। তোকে একটা টং দোকান খুলে দিতাম। আর বাকি টাকা দিয়ে আমি আমার জন্য একটা নতুন ড্রেস কিনতাম। তার এই শিশু সুলভ সরলতায় জিদান আর হাসি চেপে রাখতে পারল না। সে হো হো করে হেসে ফেলল। তুই একটা আস্ত পাগলি আরোহী। 10,000 টাকা দিয়ে তুই আমার পুরো জীবনের প্ল্যান বানিয়ে ফেলেছিলি। আরোহী লজ্জা পেয়ে তাকে কিল মেরে বলে, হাসবি না, একদম হাসবি না। আমার কাছে তো ওটাই অনেক টাকা। আমি তো আর তোর মতো দুবাই ফেরত বড়লোক নই। কে বললো আমি বড় লোক? আমি তো তোর চেয়েও গরিব। আমার কাছে তো 10 টাকাও নেই। থাক, আর নাটক করতে হবে না। নে, এই মিষ্টিটা খা। সে মিষ্টির প্যাকেটটা খুলে নিজের হাতে একটা মিষ্টি তুলে নিয়ে জিদানের মুখের সামনে ধরলো। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দটা আমি প্রথম তোর সাথেই ভাগ করে নিতে এলাম। কারণ আমি জানি এই পৃথিবীতে তুই একমাত্র মানুষ যে আমার সাফল্যে কোনোদিনও হিংসে করবি না, যে আমার খুশিতে সত্যিই খুশি হবি। জিদান আর কোনো কথা বলল না। সে আরোহীর হাত থেকে মিষ্টিটা খেলো। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মিষ্টিটা খাচ্ছে। আরোহীর এই বিশ্বাস, এই ভালোবাসা, এটাই তো তার জীবনের সবচেয়ে বড় উপার্জন। 1,000 কোটি টাকাও এই অনুভূতির কাছে তুচ্ছ। তারা দুজনে উঠানে বসে অনেকক্ষণ ধরে গল্প করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। জিদানের মা আমেনা বেগম ঘরের ভেতর থেকে জানালার ফাঁক দিয়ে তাদের এই হাসি খুশি মুখগুলো দেখছিলেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন। তার ছেলেটা হয়তো পরিবারের কাছ থেকে অবহেলা পেয়েছে, কিন্তু ঈশ্বর তার জন্য এমন একজনকে পাঠিয়েছেন যে তার সব কষ্ট ভুলিয়ে দিতে পারে। এরপর কেটে গেছে আরও প্রায় 2 সপ্তাহ। জিদান আর আরোহীর বন্ধুত্বটা এখন আগের চেয়ে অনেক বেশি গভীর। প্রতিদিন বিকেলে আরোহী জিদানদের বাড়িতে আসে, তার মায়ের সাথে গল্প করে আর জিদানের সাথে তাদের সেই পুরনো পুকুর ঘাটে গিয়ে বসে থাকে। এই মুহূর্তগুলোই যেন জিদানের এই বাড়িতে টিকে থাকার একমাত্র অনুপ্রেরণা। কারণ তার বাবা আর ভাইয়ের আচরণে কোনো পরিবর্তন আসেনি, বরং তা যেন দিন দিন আরো খারাপ হচ্ছে। কিরে, এখনো বসে আছিস? বেলা তো কম হলো না, ওঠ। বাজারে গিয়ে আমার জন্য পানের খিলিটা নিয়ে আয়। যাচ্ছি বাবা। জিসানও শহর থেকে সেদিন বাড়ি এসেছে। সেও তার বাবার সাথে যোগ দিল। বাবা, তুমিও যে কাকে কি বলো? আয়া তো এখন আর এসব ছোটখাটো কাজ করতে পারবে না। সে তো এখন আরোহী ম্যাডামের বডিগার্ড হয়ে গেছে। সারাক্ষণ তার পেছন পেছন ঘুরে। তার কি আর আমাদের মতো সাধারণ মানুষের দিকে তাকানোর সময় আছে? জিসান, মুখ সামলে কথা বলো। ও তো ঠিকই বলেছে। তোর কি নিজের কোনো আত্মসম্মান নেই? সারাদিন পরের মেয়ের পেছনে ঘুরিস। তোকে তো আমি বিদেশে পাঠিয়েছিলাম 2 টাকা কামানোর জন্য, প্রেম করার জন্য নয়। 10 বছরে যা কামিয়েছিস তা তো মনে হয় বসে বসে শেষ করে ফেলেছিস। এখন আবার নতুন করে খাওয়ার ধান্দা খুঁজছিস। জিদান কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো। এই প্রতিদিনের অপমান, এই তুচ্ছতাচ্ছিল্য তার আর সহ্য হচ্ছিল না। বাজারে যেতে হলে আরোহীদের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। সে যখন মন খারাপ করে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল, তখন পেছন থেকে আরোহী তাকে ডাকলো। কিরে জিদান, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আমারও কিছু হয়েছে নাকি? কিছু না। আমার কাছে লুকাবি? আমি কিন্তু সব জানি। আঙ্কেল আর জিশান তোকে আবার বকেছে, তাই না? বাদ দে তো ওসব। কেন বাদ দেব? সে জিদানের হাত ধরে তাকে থামালো। তুই এভাবে আর কতদিন সহ্য করবি জিদান? তুই কেন প্রতিবাদ করিস না? তুই কেন তোর বাবাকে গিয়ে বলিস না যে তুই তার সন্তান, তোরও সম্মান পাওয়ার অধিকার আছে? বলে লাভ নেই আরোহী। যার চোখে আমি কোনোদিনও যোগ্য ছিলাম না, তার কাছে আমি কোনোদিনও যোগ্য হতে পারবো না। আমার চোখে তো তুই সেরা। যাকে মন খারাপ করে আর কি হবে বল? চল, আজ তো শুক্রবার, হাটের দিন। চল, আজ আমরা দুজনে মিলে হাট থেকে ঘুরে আসি। দেখবি মন ভালো হয়ে যাবে। আমার যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছি না মানে?
তোকে যেতেই হবে, এটা আমার অর্ডার। এই বলে সে প্রায় জোর করেই জিদানের হাত ধরে তাকে হাটের দিকে নিয়ে যেতে লাগলো। গ্রামের সাপ্তাহিক হাট, মানুষের ভিড়, হই হট্টগোল, বিক্রেতাদের হাঁকডাক, সবকিছু মিলে এক জমজমাট পরিবেশ। আরোহী যেন একটা ছোট্ট শিশু। সে জিদানের হাত ধরে পুরো হাট চষে বেড়াচ্ছে। ওই দেখ জিদান, কাজের চুড়ি কি সুন্দর, তাই না? চল, কিনবি আমার জন্য? তুই তো এখনো আমার মতোই রয়ে গেছিস। ছোটবেলায় তুই এভাবেই আমার কাছে বায়না ধরতিস। সে আরোহীকে নিয়ে চুড়ির দোকানে গেল। সেখানে লাল, নীল, সবুজ নানা রঙের কাচের চুড়ি সাজানো। কোনটা নিবি বল? সবগুলো। হোয়াট? সবগুলো দিয়ে কি করবি? বিয়ে বাড়িতে চুড়ি বিক্রি করবি নাকি? ফাজলামো করিস না তো, তুই আমাকে কিনে দিবি ব্যাস। জিদান হাসতে হাসতে আরোহীর জন্য কয়েক ডজন রঙিন কাচের চুড়ি কিনে দিল। আরোহী খুশিতে আত্মহারা হয়ে সেখানে চুড়িগুলো পরতে শুরু করলো। তার হাত ভর্তি রঙিন চুড়ির রিমিঝিমি শব্দে জিদানের মনটা ভালো হয়ে গেল। চল এবার ফুচকা খাবো, ওই দেখ মামা ফুচকা বানাচ্ছে। তারা ফুচকার দোকানের সামনে গিয়ে বসলো। মামা 2 প্লেট ফুচকা দেন, একটাতে ঝাল বেশি আর একটাতে টক বেশি। তোর এখনো মনে আছে আমি টক বেশি খাই? আমি কি তোর মতো ভোলামো না নাকি? তোর সবকিছু আমার মনে থাকে আরোহী, সবকিছু। তার এই গভীর দৃষ্টি আর আন্তরিকতায় আরোহীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তারা ফুচকা খেতে খেতে খুনসুটি করতে করতে অনেকক্ষণ ধরে গল্প করতে লাগলো। জিদান যখন ফুচকার বিল দেওয়ার জন্য পকেট থেকে যখন ওয়ালেটটা বের করলো, ঠিক তখনই আরোহীর চোখ পড়ল তার হাতের ওপর। জিদানের হাতে তার সাধারণ পোশাকের সাথে একেবারেই বেমানান একটা ঘড়ি। ঘড়িটার ডিজাইন এতটাই অদ্ভুত আর সুন্দর যে আরোহী চোখ ফেরাতে পারছিল না। ঘড়িটার ডায়ালে চাঁদের বিভিন্ন দশা দেখা যাচ্ছে, আর তার বডিটা যেন প্লাটিনাম দিয়ে বানানো। জিদান দাঁড়া। সে জিদানের হাতটা ধরে ফেলল। তোর হাতে এটা কিসের ঘড়ি? এটা তো আগে কোনোদিন দেখিনি। জিদান ঘাবড়ে গেল। সে ভুলে গিয়েছিল সে তার কয়েক কোটি টাকা দামের লিমিটেড এডিশনের প্যাটিক ফ্লিপ ঘড়িটা পরেই বাজারে চলে এসেছে। এটা তার একটা অভ্যাস। হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আরে এটা কিছু না, এমনি একটা ঘড়ি। কিছু না মানে? ঘড়িটা তো দেখতে অসাধারণ, কোথায় পেলি তুই এটা? ডায়ালের ভেতরে তো দেখি চাঁদ তারাও আছে। আরে এটা তো নকল, ফার্স্ট কপি যাকে বলে। দুবাইয়ের মিনা বাজার থেকে কিনেছে, মাত্র 100 দিরহাম নিয়েছে। দেখতে আসলের মতো হলেও এর কাঁটা দুটোই চলে না, শুধু শোপিস হিসেবে পড়ে থাকে আর কি। সত্যি? আমার তো দেখে মনে হচ্ছে এটা অনেক দামি। তুইও যা কি বলিস না, আমার মতো একজন গরিব প্রবাসীর হাতে কি আর দামি ঘড়ি মানায়? চল চল, অনেক দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। আরোহী তার কথা হয়তো বিশ্বাস করলো, কিন্তু তার মনে প্রথমবারের মতো একটা খটকা, একটা সন্দেহ দানা বাঁধলো। যে ছেলেটার পোশাক আশাক এত সাধারণ, যার বাবা ভাই তাকে সারাক্ষণ টাকা পয়সা নিয়ে খোঁটা দেয়, তার হাতে এত সুন্দর, এত নিখুঁত দেখতে একটা ঘড়ি কিভাবে এলো? নকল হলেও এটার ফিনিশিং তো অসাধারণ। সে আর কিছু বলল না, কিন্তু বাড়ি ফেরার পথে তার মনটা আর আগের মতো ফুরফুরে ছিল না। তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। জিদান, জিদান কি আমার থেকে কিছু লুকাচ্ছে? তার এই সাধারণ প্রবাসী পরিচয়ের আড়ালে কি অন্য কোনো গল্প আছে? হাটের দিনে সেই ঘটনার পর কেটে গেছে আরো কয়েকটা দিন। আরোহীর মন থেকে জিদানের সেই দামি ঘড়ির ব্যাপারটা কিছুতেই সরছে না। সে যতবারই জিদানকে দেখে ততবারই তার মনে হয় এই সাধারণ পোশাকের আড়ালে, এই সহজ সরল হাসি মুখের পেছনে অন্য কোনো এক জিদান লুকিয়ে আছে, যাকে সে চেনে না। কিরে জিদান, শুনলাম তুই নাকি আজ শহরে যাবি? হ্যাঁ, ভাবছি একবার যাব। কেন রে, তোর আবার কিসের দরকার পড়লো? না মানে, আমার ভার্সিটির কিছু বই কেনার ছিল, যদি যাস তাহলে আমাকেও সাথে নিয়ে যাস, অনেকদিন শহরে যাওয়া হয় না।
ঠিক আছে, চল রেডি হয়ে নেয়। জিদান জানতো আরোহী শুধু বই কেনার জন্য শহরে যেতে চাইছে না, সে আসলে তাকে অনুসরণ করতে চাইছে, তার সম্পর্কে আরো জানতে চাইছে। জিদান মনে মনে হাসলো, খেলাটা তাহলে এখন জমে উঠেছে। আর হ্যাঁ, আসার সময় জিশানের অফিস থেকেও একবার ঘুরে আসবো। জিসানের অফিস? কেন? ওর মতো একটা শয়তানের অফিসে তোর কি কাজ? আমার কাজ নয়, কাজটা তোর। আর খালাম্মা বলেছিলেন তুই নাকি কাল রাতে ঘুমের ঘোরে বিড়বিড় করে জিশানের নাম ধরে কিসব বলছিলি তুই আমার ছোট ভাই, আমি তোকে অনেক ভালোবাসি। আমার মনে হলো তুই হয়তো মুখে যতই রাগ দেখাস না কেন, ভেতরে ভেতরে তুই তোর ভাইকে খুব মিস করিস। তাই ভাবলাম আজকে তোকে নিয়ে গিয়ে ভাই ভাইয়ের মধ্যে সংশোধন করিয়ে দেব। আর তাছাড়া সে তার ব্যাগ থেকে একটা মিষ্টির প্যাকেট বের করলো। এটা তোর পক্ষ থেকে আমি কিনেছি, তুই তোর ভাইকে নিজের হাতে মিষ্টি মুখ করাবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আরোহীর এই আন্তরিকতায়, তার এই গভীর ভালোবাসায় জিদানের ভেতরটা গলে গেল। সে কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। ঢাকার বনানীতে চৌধুরী টেক্সটাইলসের ঝকঝকে হেড অফিস। জিসান তার বিলাসবহুল সিওর রুমে বসে অধীর আগ্রহে পায়চারি করছে। আজ তার কোম্পানির জন্য এক ঐতিহাসিক দিন। দুবাইয়ের সেই রহস্যময় ইনভেস্টর মিস্টার জি, তিনি আজ প্রথমবারের মতো তাদের অফিসে একজন প্রতিনিধি পাঠাচ্ছেন। জিসানের পার্টনার ফাহিম বলল, রিল্যাক্স জিসান, এত টেনশন করিস কেন? সব কিছু তো ঠিকঠাক আছে। কিভাবে রিল্যাক্স করব ফাহিম? তুই তো জানিস না এই মিস্টার জি কি জিনিস। যদি কোনো কারণে ডিলটা হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা তো রাস্তাতেই বসে পড়ব। ঠিক তখনই তার রিসেপশনিস্ট ইন্টারকমে ফোন করলো। স্যার, আপনার ভাই জিদান চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। হোয়াট? ভাইয়া ও এখানে কি করতে এসেছে? ওকে তো আমি আসতে বারণ করেছিলাম। ওকে ভিতরে পাঠাস না, বল আমি ব্যস্ত। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জিদান। তার পেছনে ছিল আরোহী। কিরে জিসান, খুব ব্যস্ত নাকি? তোর জন্য আরোহী মিষ্টি নিয়ে এসেছে। তোর সাথে নাকি ওর কি জরুরি কথা আছে? জিদান ইচ্ছে করে আরোহীর নামটা বলল, যাতে জিসান অন্তত আরোহীর সামনে ভদ্র ব্যবহার করে। কিন্তু জিসান তখন রাগে অন্ধ। বেরিয়ে যা আমার অফিস থেকে। তোকে না আমি বলেছি আমার অফিসে আসবি না। আমার ক্লায়েন্টদের সামনে, আমার স্টাফদের সামনে তুই আমার মান সম্মান নষ্ট করতে চাস? জিসান প্লিজ শান্ত হও, তোমরা তো শুধু। তোকেও বলছি আরোহী, তুইও ওর সাথে সাথে বেরিয়ে যা। আমার তোর মিষ্টির কোনো দরকার নেই। সে জিদানের হাত থেকে মিষ্টির প্যাকেটটা প্রায় ছিনিয়ে নিয়ে পাশের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। তোর মতো একজন অশিক্ষিত গেও ভাইয়াকে নিজের অফিসে এনে পরিচয় দিতে আমার লজ্জা করে। তুই কেন বুঝিস না? তোরা আর আমার জগৎটা এখন আর এক নয়। ঠিক সেই মুহূর্তে যখন জিসান তার বড় ভাইকে চরমভাবে অপমান করছিল, তখন কেবিনের দরজায় এসে দাঁড়ালো মিস্টার জির সেই স্মার্ট স্যুট পরা পিএ আরমান। এক্সকিউজ মি মিস্টার জিসান চৌধুরী, আমি কি ভেতরে আসতে পারি? ও মিস্টার আরমান, প্লিজ ভিতরে আসুন। আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। মিস্টার জির প্রতিনিধি কোথায়? আরমান জিদানের দিকে তাকিয়ে খুব সম্মান দেখিয়ে বলে, স্যার তো এখানেই আছেন। এই একটা লাইনে পুরো ঘরের পরিবেশটা যেন মুহূর্তে জমে বরফ হয়ে গেল। জিসান আর তার পার্টনার ফাহিম হতবাক হয়ে একবার আরমানের দিকে আরেকবার জিদানের দিকে তাকাচ্ছিল। কি বলছেন এসব? ও তো আমার ভাই। ও তো। উনি আপনার ভাই হতে পারেন মিস্টার জিসান, কিন্তু উনি হলেন জি ইনভেস্টমেন্ট এর প্রতিষ্ঠাতা এবং সিও মিস্টার জি, আর আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
এই সত্যিটা যেন একটা পারমাণবিক বোমার মতো ফাটলো। জিসানের পায়ের নিচের মাটি সরে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে ভয়ে, অপমানে, বিস্ময়ে একেবারে সাদা হয়ে গেছে। আরোহীর অবস্থাও তার মাথা ঘুরছে। সে বিশ্বাসই করতে পারছিল না সে যা দেখছে বা শুনছে তা সত্যি। জিদান তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। সে তার ব্যাকপ্যাক থেকে একটা দামি আরমানি ব্লেজার বের করে তার সাধারণ টি শার্টের ওপরেই পরে নিল। তারপর পকেট থেকে একটা কার্টিয়ারের ব্র্যান্ডেড সানগ্লাস বের করে চোখে লাগালো। মুহূর্তে তার পুরো ভাবমূর্তিটাই বদলে গেল। সেই গ্রামের সাধারণ অবহেলিত প্রবাসী ছেলেটা উধাও। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক আত্মবিশ্বাসী, ক্ষমতাবান, রহস্যময় বিলিয়নিয়র। জিদান জিসানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক হিমশীতল হাসি ফুটিয়ে বলে, তো মিস্টার জিসান চৌধুরী, আপনার আপ্যায়ন পর্বটা তো বেশ ভালোই হলো। এবার কি আমরা আসল আলোচনায় আসতে পারি? সে কনফারেন্স টেবিলের দিকে এগিয়ে গিয়ে সিওর প্রধান চেয়ারটায় গিয়ে বসলো। আমার পিএ নিশ্চয়ই আপনাকে জানিয়েছে আপনার কোম্পানিতে বিনিয়োগ করার আগে আমি আপনার কোম্পানির কিছু দুর্বলতা নিয়ে আলোচনা করতে চাই। তো শুরু করা যাক নাকি? তার কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু তার ভেতরের আগুনে জিসান চৌধুরী যেন জীবন্ত পুড়ে যাচ্ছিল। যে ভাইকে সে কিছুক্ষণ আগেও উট চড়ানো বলে অপমান করছে, আজ তার পুরো ভবিষ্যৎ, তার পুরো সাম্রাজ্য সেই ভাইয়ের হাতের মুঠোয়। কনফারেন্স রুমের ভেতরে তখন পিনপতন নীরবতা। কাচের বিশাল টেবিলের এক প্রান্তে চেয়ারের সাথে প্রায় মিশে গিয়ে বসে আছে জিসান আর তার পার্টনার ফাহিম। তাদের মুখ দুটো ভয়ে, লজ্জায় আর অবিশ্বাসে একেবারে ফ্যাকাশে। আর টেবিলের ওপর প্রান্তে প্রেসিডেন্সিয়াল চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে জিদান ওরফে মিস্টার জি। তার পাশে দাঁড়িয়ে আছে তার পিএ আরমান, যে কিনা একের পর এক ফাইল জিদানের সামনে তুলে ধরছে। জিদান একটা ফাইলের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, তো মিস্টার জিসান, আপনার এই বছরের প্রফিট লস স্টেটমেন্ট অনুযায়ী আপনার নাকি ইন্ডিয়া থেকে যে কটন ইম্পোর্ট করেছেন তার কোয়ালিটি ছিল এ গ্রেড, কিন্তু আমার কাছে যে রিপোর্ট আছে সেখানে দেখা যাচ্ছে আপনারা আসলে সি গ্রেড কটন ইম্পোর্ট করে সেটাকে এ গ্রেড হিসেবে দেখিয়ে সরকারের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দিয়েছেন। ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করবেন? স্যার, আমি আসলে এটা থাক, আপনাকে আর কষ্ট করে ব্যাখ্যা করতে হবে না। আপনার কোম্পানির ভেতরের সব খবরই আমার কাছে আছে। জালিয়াতি, কর্মীদের বেতন আটকে রাখা, নিম্নমানের পণ্য সরবরাহ করা, কোনো কিছুই আমার অজানা নয়। সে উঠে দাঁড়ালো। আপাতত আমি আপনার কোম্পানিতে কোনো বিনিয়োগ করছি না। আমি আপনাকে 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি আপনার কোম্পানির সমস্ত জালিয়াতি শুধরে কর্মীদের সব বকেয়া পাওনা মিটিয়ে আমার সামনে একটা নতুন পরিষ্কার রিপোর্ট জমা দেবেন। যদি আপনি তা করতে পারেন তাহলে আমি আপনার কোম্পানিতে বিনিয়োগ করার কথা ভাববো, আর যদি না পারেন। সে জিসানের দিকে ঝুঁকে এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, তাহলে চৌধুরী টেক্সটাইলসের নামটা হয়তো ইতিহাস হয়েই থেকে যাবে মিস্টার জিসান। এই বলে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে তার ব্লেজারটা খুলে সানগ্লাসটা হাতে নিয়ে আবার সেই সাধারণ প্রবাসী জিদান হয়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। আরমান তার পেছন পেছন নিঃশব্দে অনুসরণ করলো, কিন্তু জিসান আর ফাহিম তখনও চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছে। আরোহী, যে দরজার আড়াল থেকে এতক্ষণ ধরে সবকিছু দেখছিল, সেও যেন তার জায়গায় জমে গেছে। তার মাথা ঘুরছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। সে বিশ্বাসই করতে পারছিল না তার চোখের সামনে ঘটে যাওয়া এই নাটকীয় মুহূর্তগুলোকে। করিডোরে এসে জিদান বলে, আরমান, তুমি গাড়িটা নিয়ে গেটের বাইরে অপেক্ষা করো, আমি আরোহীকে নিয়ে আসছি। জি স্যার। আরমান চলে যাওয়ার পর জিদান আরোহীর সামনে এসে দাঁড়ালো।
তার মুখে এখন আর কোনো বিজয়ীর হাসি নেই, কোনো কোটিপতির ঔদ্ধত্য নেই, আছে শুধু একরাশ ক্লান্তি, দ্বিধা আর ভয়। আরোহী, চল বাড়ি ফিরে যাই। আরোহী, তুই ঠিক আছিস তো? আমার সাথে কথা বল। আরোহী খুব শান্ত, প্রায় অনুভূতিহীন গলায় বলল, কে তুই? মানে কি বলছিস এসব? আমি জিজ্ঞেস করেছি তুই কে? তুই কি আমার সেই ছোটবেলার বন্ধু, অবহেলিত অসহায় জিদান, নাকি তুই দুবাইয়ের সেই রহস্যময় বিলিনিয়র মিস্টার জি, নাকি তুই অন্য কেউ যে কিনা খুব ভালো অভিনয় করতে পারে? কোনটা তুই জিদান? আরোহী প্লিজ, আমার কথাটা একবার শোন। কি শুনবো? তোর মিথ্যে কথা, তোর অভিনয়? আমি তোকে কি ভেবেছিলাম জিদান? আমি ভেবেছিলাম তুই হয়তো টাকা পয়সা কামাতে পারিসনি, কিন্তু তুই সৎ, তুই সরল। আর তুই তুই আমার সাথে এত বড় একটা খেলা খেললি। আমার সহানুভূতি, আমার করুণা, আমার ভালোবাসা সবকিছু নিয়ে তুই মজা করেছিস, তাই না? না আরোহী, একদমই না। আমি তোর সাথে কোনো খেলা খেলিনি। তাহলে কেন কেন আমার কাছে সবটা লুকালি? আমি কি তোর এতটাই পর ছিলাম যে তুই আমাকে একটা বারও বিশ্বাস করে সত্যিটা বলতে পারিসনি? নাকি তুই আমার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছিলি, দেখতে চেয়েছিলি আমি তোর টাকার কথা শুনে কিভাবে বদলে যাই? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাতে চেয়েছিলাম আমার এই কোটিপতি পরিচয়ের বাইরে আমার টাকা বা স্ট্যাটাস ছাড়া তুই আমাকে ভালোবাসিস কিনা। আমি দেখতে চেয়েছিলাম তুই কি সেই পুরনো জিদানকেই ভালোবাসিস যে কিনা তোর সাথে পুকুর ঘাটে বসে ঢিল ছুটতো, নাকি তোর ভালোবাসাটাও টাকা পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। ছি, তুই আমাকে এতটা নিচু ভাবতে পারলি জিদান? তুই ভাবলি আমি তোর টাকার লোভে? সে আর কথা শেষ করতে পারল না, তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। তোর কোনো ধারণা নেই জিদান, আমি তোকে কি চোখে দেখতাম। তোর বাবা, তোর ভাই যখন তোকে অপমান করত, তখন আমার বুকের ভেতরটা পুড়ে যেত। আমি যখন তোকে আমার জমানো টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম, তখন কি আমি তোর ব্যাংক ব্যালেন্স দেখেছিলাম? আমি তো শুধু আমার বন্ধুকে, আমার ভালোবাসার মানুষটাকে, তার পায়ের তলার মাটিটা শক্ত করে দিতে চেয়েছিলাম। আর তুই তুই আমার সেই ভালোবাসাকেই সন্দেহ করলি। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে জিদানকে পাশ কাটিয়ে প্রায় দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। আরোহী দাঁড়া, আমার কথাটা শুনে যা। কিন্তু আরোহী তখন আর কিছুই শোনার অবস্থায় নেই। আরোহী লাইন বাসে চড়ে বাসায় ফিরে আসে। পরের দিন বিকেলবেলা মুষলধারে বৃষ্টি নামলো। জিদান ছাতা মাথায় দিয়ে আরোহীর জন্য তাদের সেই পুরনো পুকুর ঘাটে গিয়ে অপেক্ষা করতে লাগলো। সে জানতো আরোহী যত রাগী করুক না কেন, তার মন শান্ত করার একমাত্র জায়গা এটাই। সে এখানে একবারের জন্য হলেও আসবে। 1 ঘন্টা 2 ঘন্টা সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু আরোহী আসছে না। জিদান বৃষ্টির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে ভিজতে লাগলো। তার দামি স্যুট, তার কোটিপতির পরিচয়, সবকিছু যেন আজ এই বৃষ্টির জলের কাছে অর্থহীন। সে আজ শুধু একজন সাধারণ প্রেমিক, যে তার ভালোবাসার মানুষের অভিমান ভাঙানোর জন্য অপেক্ষা করছে। অবশেষে রাত প্রায় 9টার সময় আরোহী ছাতা মাথা দিয়ে সেখানে এলো। সে দূর থেকে দেখলো জিদান কাক ভেজা হয়ে জ্বরে আক্রান্ত, রোগীর মতো কাঁপছে। তার এই অবস্থা দেখে আরোহীর সব রাগ, সব অভিমান যেন এক মুহূর্তে ধুয়ে গেল। আরোহী দৌড়ে তার কাছে এসে চিৎকার করে বলল, তুই কি পাগল হয়ে গেছিস জিদান? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই ঝুম বৃষ্টির মধ্যে এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? তোর জ্বর হয়ে যাবে, ওঠ এখান থেকে। তুই তুই না আসা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়তাম না। তুই যদি সারা রাতও না আসতে, আমি সারা রাতে এখানে দাঁড়িয়ে থাকতাম। কেন কেন এই পাগলামি করছিস? কি প্রমাণ করতে চাস তুই? আমাকে কষ্ট দিয়ে তোর কি লাভ হয়? জিদান তার হাতটা ধরে বলে, আমি তোকে কষ্ট দিতে চাইনি আরোহী।
আমি শুধু ভয় পেয়েছিলাম, ভয়? কিসের ভয়? তোকে হারানোর ভয়। আমি যখন 10 বছর পর ফিরে এলাম, তখন তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখিনি, দেখেছিলাম করুণা। আমার মনে হয়েছিল তুই হয়তো আমাকে ভালোবাসিস না, তুই শুধু আমার অসহায় অবস্থার উপর দয়া করছিস। আমি আমি সেই করুণাটা চাইনি আরোহী। আমি তোর ভালোবাসা চেয়েছিলাম, কোনো দয়া বা করুণা হিসেবে নয়, বরং অধিকার হিসেবে। সে আরোহীর চোখের দিকে তাকিয়ে বলল, তাই আমি চেয়েছিলাম তুই আগে আমাকে ভালোবাস, আমার এই সাধারণ ব্যর্থ রূপটাকে ভালোবাস। তারপর আমি তোকে আমার সব উজাড় করে দিতাম। আমি শুধু নিশ্চিত হয়ে চেয়েছিলাম তোর ভালোবাসাটা খাঁটি, তোর ভালোবাসাটা আমার পরিচয়ের উপর নির্ভরশীল নয়। জিদানের এই আকুতি, তার চোখের জল, তার জড়তত্ত্ব, শরীরের কাঁপুনি সবকিছু মিলে আরোহীর ভেতরটা তোলপাড় হয়ে গেল। সে বুঝতে পারলো জিদান তাকে ঠকায়নি, বরং সে তাকে আগলে রাখতে চেয়েছে। সে তার ভালোবাসাকে পরীক্ষা করেনি, সে তার ভালোবাসাকে অর্জন করতে চেয়েছে। আমি খুব বোকা, তাই না জিদান? আমি তোকে এতটুকু বুঝতে পারিনি। আমি শুধু আমার দিকটাই ভেবেছি। না, তুই বোকা নস, তুই খুব ভালো, এতটাই ভালো যে আমার মতো একজন জটিল মানুষকেও তুই ভালোবেসে ফেলেছিস। তার কথা শেষ হলো না। সে জ্বরের ঘোরে আরোহীর কোলের ওপরই ঢলে পড়ল। জিদান, এই জিদান, চোখ খোল। আরোহী ভয় পেয়ে গেল। সে তার সব রাগ, সব অভিমান ভুলে গিয়ে জিদানকে ধরে তোলার চেষ্টা করতে লাগলো। সে বৃষ্টি ভেজা অন্ধকার রাতে দুটো মন আবার এক হয়ে গেল। সে রাতের বৃষ্টির তেজ যেন আরোহীর চোখের জলের কাছে হার মেনেছিল। সে কোনো মতে প্রায় একাই জ্বরে অচেতন জিদানকে টেনে হিঁচড়ে তাদের পুকুরঘাট থেকে বাড়িতে নিয়ে এলো। বাড়ির সবাই তখন গভীর ঘুমে। আরোহী দরজায় ধাক্কা দিতে দিতে কান্না ভেজা গলায় বলে, খালাম্মা, ও খালাম্মা, দরজাটা খুলুন। জিদানের খুব বিপদ। আমিনা বেগম হন্তদন্ত হয়ে দরজা খুলে তার ছেলের এই কাক ভেজা বিধ্বস্ত অবস্থা আর আরোহীর আতঙ্কিত মুখ দেখে প্রায় আঁতকে উঠলেন। ওমা, এ কি? আমার বাবাটার এই অবস্থা কেন? কি হয়েছে ওর? পরে সব বলছি খালাম্মা, আগে ওকে ঘরে নিয়ে চলুন। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। সেই রাতটা ছিল জিদানদের বাড়ির এক ভয়ঙ্কর রাত। আরোহী আর আমেনা বেগম দুজনে মিলে সারা রাত ধরে জিদানের সেবা করলো। গরম পানিতে কাপড় ভিজিয়ে তার শরীর মুছিয়ে দেওয়া, ডাক্তার ডেকে আনা, সময় মতো ওষুধ খাওয়ানো। আরোহী এক মুহূর্তের জন্য জিদানের পাশ থেকে সরল না। তার এই আন্তরিকতা আর নিঃস্বার্থ সেবা দেখে আমেনা বেগমের চোখ দুটো বরাবর ভিজে উঠছিল। তিনি বুঝতে পারছিলেন এই মেয়েটা তার ছেলেকে কতটা ভালোবাসে। 3 দিন পর জিদানের জ্বরটা এখন অনেকটাই কমে এসেছে। সে এখনো খুব দুর্বল, কিন্তু বিপদমুক্ত। এই 3 দিন আরোহী প্রায় জিদানদের বাড়িতেই থেকেছে। জিদানের সেবা করার পাশাপাশি সে তার নিজের পড়াশোনাও সামলেছে। সেদিন বিকেলে জিদান যখন ঘুমিয়েছিল, তখন আরোহী তার জন্য স্যুপ বানাচ্ছিল। আমেনা বেগম রান্নাঘরে এসে তার পাশে দাঁড়ালেন। মা, তুই এবার একটু বিশ্রাম নে, সারাদিন তো কম দখল গেল না তোর উপর দিয়ে। না খালাম্মা, আমি ঠিক আছি। ও উঠলেই স্যুপটা খাওয়াতে হবে। তুই আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছিস মা, তুই না থাকলে যে কি হতো আমি ভাবতেও পারছি না। ছি, ওভাবে বলবেন না খালাম্মা। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমি তোকে একটা কথা জিজ্ঞেস করবো মা, তুই কি আমার ছেলেটাকে খুব ভালোবাসিস? এই সরাসরি প্রশ্নে আরোহী লজ্জা পেয়ে গেল। তার গাল দুটো লাল হয়ে গেল। আমি জানি না খালাম্মা। আমি শুধু জানি ওর কষ্ট হলে আমারও খুব কষ্ট হয়। এটাই তো ভালোবাসা মা, এটাই তো ভালোবাসা। জিদান যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তখন একদিন সন্ধ্যায় আরোহী তাকে নিয়ে তাদের সেই পুরনো পুকুর ঘাটে গিয়ে বসলো।
পরিবেশটা ছিল খুব শান্ত ও নীরব। আবার এখানে কেন আনলি আমাকে? আমার কি আবার বৃষ্টিতে ভেজার শখ হয়েছে নাকি? আমার কিছু প্রশ্নের উত্তর জানার ছিল জিদান। কি প্রশ্ন? সবটা, আমি সবটা জানতে চাই। কেন তুই বাড়ি ছাড়লি? এই 10টা বছর তুই কোথায় ছিলি, কি করেছিস? আর কেনই বা তুই নিজের আসল পরিচয়টা আমার কাছে লুকিয়ে রেখেছিলি? আমি কি তোর এতটাই অবিশ্বাসের পাত্রী ছিলাম? জিদান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে তার জীবনের সেই না বলা গল্পটা বলতে শুরু করলো। তুই তো জানিসই আরোহী, আমি কোনো দিনই পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। আমার যে জিসান সবসময় ক্লাসে ফার্স্ট হতো। বাবা ওকে নিয়ে স্বপ্ন দেখতেন। আমাকে তিনি সবসময় অযোগ্য, ঘরের শত্রু বলে ডাকতেন। আমার মনে হতো ওই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নেই। আমি যেন একটা অদৃশ্য মানুষ। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। যেদিন আমি বাড়ি ছেড়েছিলাম সেদিন ছিল আমার 18তম জন্মদিন। বাবা আমাকে জন্মদিনের উপহার হিসেবে বলেছিলেন, তোর মতো একটা অযোগ্য ছেলের পেছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না, তুই নিজের ব্যবস্থা নিজে করে নে। আরোহী স্তব্ধ হয়ে তার কথাগুলো শুনছিল। সেদিন আমার খুব অভিমান হয়েছিল আরোহী, খুব। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি একদিন এত বড় হব, এত সফল হব যে বাবা নিজে আমাকে তার ছেলে বলে পরিচয় দিতে গর্ববোধ করবেন। সেই জেদ থেকেই আমি বাড়ি ছেড়েছিলাম। এক দূর সম্পর্কের চাচার সাহায্যে পকেটে মাত্র কয়েক হাজার টাকা নিয়ে দুবাই পাড়ি দিয়েছিলাম। তারপর গল্পটা খুব কঠিন আরোহী। মরুভূমির ওই দেশে না ছিল কোনো আমার পরিচিত মানুষ, না ছিল কোনো থাকার জায়গা। আমি কনস্ট্রাকশন সাইটে লেবারের কাজ করেছি, রেস্টুরেন্টে বাসন মেজেছি, রাতের পর রাত না খেয়ে থেকেছি। কিন্তু আমি হাল ছাড়িনি। কাজের ফাঁকে ফাঁকে আমি পড়াশোনা করেছি, কম্পিউটার শিখেছি, ব্যবসার খুঁটিনাটি জেনেছি। সে তার অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা বলতে বলতে অন্য জগতে হারিয়ে গিয়েছিল। ধীরে ধীরে আমার সততা আর পরিশ্রমের কারণে আমি আমার এক আরবের বসের নজরে পড়ি। তিনি আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসতেন। তিনি আমাকে ব্যবসার সুযোগ করে দেন। আর তারপর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত 5 বছরে আমি আমার নিজের চেষ্টায় নিজের মেধা দিয়ে জি ইনভেস্টমেন্টস তৈরি করেছি। কিন্তু কিন্তু তুই কেন নিজের পরিচয়টা লুকালি, বিশেষ করে আমার কাছে? কারণ আমি ভয় পেয়েছিলাম আরোহী। আমি যখন 10 বছর পর গ্রামে ফিরে এলাম, আমি চেয়েছিলাম আমার পরিবার, বিশেষ করে তুই, আমাকে আমার পরিচয়ের জন্য নয়, আমাকে জিদান হিসেবে ভালোবাসো। কিন্তু আমি যখন তোর চোখে আমার জন্য করুণা দেখলাম, তখন আমার খুব ভয় হলো। সে আরোহীর চোখের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয়েছিল তুই হয়তো আমাকে ভালোবাসিস নি, তুই শুধু আমার অসহায় অবস্থার উপর দয়া করেছিস। আমি সেই করুণাটা চাইনি আরোহী। আমি তোর ভালোবাসা চেয়েছিলাম, কোনো দয়া বা করুণা হিসেবে নয়, বরং অধিকার হিসেবে। আমি দেখতে চেয়েছিলাম আমার এই কোটিপতি পরিচয়ের বাইরে আমার টাকা বা স্ট্যাটাস ছাড়া তুই আমাকে ভালোবাসিস কিনা। আমি দেখতে চেয়েছিলাম তুই কি সেই পুরনো জিদানকে ভালোবাসিস, যে কিনা তোর সাথে পুকুর ঘাটে বসে ঢিল ছুটত। জিদানের এই আকুতি, তার চোখের জল, তার ভালোবাসা সবকিছু মিলে আরোহীর ভেতরটা তোলপাড় হয়ে গেল। সে বুঝতে পারলো জিদান তাকে ঠকায়নি, বরং সে তার ভালোবাসার গভীরতা মাপতে চেয়েছিল। আমি খুব বোকা, তাই না জিদান? আমি তোকে এতটুকুও বুঝতে পারিনি। সে আরোহীর চোখের জল মুছিয়ে দিয়ে তাকে আলতো করে নিজের বুকে জড়িয়ে ধরল। সেই সন্ধ্যায় সেই পুকুর ঘাটের নিস্তব্ধতায় দুটো মন তাদের সব ভুল বোঝাবুঝি, সব দ্বিধা দূর করে এক নতুন গভীর ভালোবাসার সম্পর্কে এক হয়ে গেল। কিন্তু জিদানের মন থেকে তার পরিবারের দেওয়া কষ্টগুলো এখনো পুরোপুরি মুছে যায়নি। বিশেষ করে তার ছোট ভাই জিসানের আচরণ। ওদিকে মিস্টার জির সাথে সেই ভয়ঙ্কর মিটিংয়ের পর জিসানের রাতের ঘুম হারাম হয়ে গেছে। জিদান তাকে 7 দিনের সময় দিয়েছিল কোম্পানির সব জালিয়াতি শুধরে একটি পরিষ্কার রিপোর্ট জমা দেওয়ার জন্য। কিন্তু জিসানের অহংকার তাকে তার বড় ভাইয়ের কাছে হার মানাতে দিচ্ছিল না।
জিসানের পার্টনার ফাহিম বলে, জিসান, তুই কি সত্যি রিপোর্টার তৈরি করেছিস না? আর মাত্র 2 দিন বাকি আছে। মিস্টার জি যদি রেগে চান তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। চুপ কর ফাহিম, আমি ওই উচ্চারণও ফকিরের সামনে মাথা নত করবো না। ও আমাকে দেখাতে চাইছে, আমি ওকে দেখিয়ে দেব জিসান চৌধুরী কি জিনিস। কি করবি তুই? আমি মিস্টার জি এর আসল পরিচয় খুঁজে বের করার জন্য লোক লাগিয়েছি। দেখব ওর এত ক্ষমতা আসে কোথা থেকে। আর আমি উল্টো মিডিয়ার কাছে খবর ফাঁস করে দিব যে একজন বিদেশি ইনভেস্টর আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কিন্তু জিসান জিনাদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানতো না। 7 দিন পর যখন সে কোনো রিপোর্ট জমা দিল না, তখন জিদান তার খেলাটা শুরু করলো। একদিন সকালে জিসান অফিসে এসে দেখলো তার কোম্পানির সামনে পাওনাদারদের ভিড়। তার ব্যাংক অ্যাকাউন্টগুলো সব ফ্রিজ করে দেওয়া হয়েছে। তার কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টররা তাদের শেয়ার তুলে নেওয়ার নোটিশ পাঠিয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন সে দেখলো মিডিয়াতে তার কোম্পানির ট্যাক্স ফাঁকি এবং জালিয়াতির খবর ফলাও করে প্রচার করা হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জিসান চৌধুরীর তাসের ঘরের মতো সাজানো সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করলো। সে বুঝতে পারছিল সে দেউলিয়া হতে চলেছে। হতাশ বিধ্বস্ত জিসান যখন তার অফিসে মাথায় হাত দিয়ে বসে আছে, ঠিক তখনই তার কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো জিদান। তার পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি, মুখে কঠিন অভিব্যক্তি। তুই তুই এইসব সব কিছু করেছিস তাই না? তুই আমার সর্বনাশ করেছিস। কেন কেন করলি তুই আমার সাথে এমন? আমি তো তোর ছোট ভাই। কারণ তুই আমার দেওয়া সুযোগটা সৎ ব্যবহার করিসনি। জিসান, আমি তোকে তোর ভুল ধরে সূত্রে নেওয়ার জন্য 7 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তুই কি করলি? তুই তোর অহংকার নিয়ে বসেছিলি। তুই ভেবেছিলি তুই আমার চেয়েও বেশি চালাক। আর তুই শুধু আমার সাথে অন্যায় করিস না জিসান, তুই আরোহীকে অপমান করেছিস। তুই ওর ভালোবাসাকে, ওর আনা মিষ্টিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলি সেদিন। তুই ওকে বুঝিয়ে দিয়েছিস ওর মতো সাধারণ মধ্যবিত্ত মেয়ের কোনো স্থান তোর এই হাই সোসাইটিতে নেই। আমি আর সবচেয়ে বড় কথা, তুই আমাদের বাবা মাকে কষ্ট দিয়েছিস। তুই বাবাকে মিথ্যে বুঝিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছিস, আর মায়ের ভালোবাসার কোনো মূল্যই দিসনি। তুই যদি তোর ভুলগুলো শুধরে তাদের কাছে গিয়ে মন থেকে ক্ষমা চাইতে পারিস, তাহলে আমি তোকে এই বিপদ থেকে বাঁচাতে পারি, নইলে তোর ভবিষ্যৎ তোর হাতে। জিসান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখের সামনে তার এতদিনের গড়া সাম্রাজ্য ভেঙে পড়ছে। তার অহংকার, তার জেদ, সবকিছুই আজ তার বড় ভাইয়ের পায়ের নিচে। সে বুঝতে পারছে তার আর কোনো উপায় নেই। সে কান্নায় ভেঙে পড়ে, জিদানের পায়ে লুটিয়ে পড়ল। ভাইয়া, আমাকে মাফ করে দে ভাইয়া, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তুই আমাকে বাঁচা, আমি তোর সব কথা শুনবো। সেই সন্ধ্যায় জিসান তার বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এলো। সে তার বাবা মার জিদানের সামনে কান্না ভেজা চোখে তার সব অন্যায়ের কথা স্বীকার করলো। জিসান বাবার পায়ে ধরল। বাবা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ঠকিয়েছি, আমি তোমার বিশ্বাস ভেঙেছি, আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। তারপর সে তার মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মা, তুমি তো আমাকে সবসময় ভালোবেসেছো, আর আমি কোনোদিনও তোমার সেই ভালোবাসার মূল্য দেইনি। আমাকে ক্ষমা করে দিও মা। সবশেষে সে জিদানের সামনে গিয়ে দাঁড়ালো। ভাইয়া, আমাকে কিছু বলতে হবে না। জিদান তাকে বুকে জড়িয়ে ধরলো। তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য অনেক। তুই তো আমার ছোট ভাই, তাই না? আমি তোকে কিভাবে ক্ষমা না করে পারি? দুই ভাইয়ের এই মিলন দেখে তাদের বাবা মায়ের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। পরদিন সকালে জিসান আর জিদান দুজনে মিলে আরোহীদের বাড়িতে গেল। জিসান আরোহীর সামনে মাথা নিচু করে বলে, আরোহী, আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি,
আমি তোমাকে অনেক অপমান করেছি। আমি আমার কৃতকর্মের জন্য সত্যি খুব লজ্জিত। যদি পারো আমাকে তোমার ছোট ভাই ভেবে মাফ করে দিও। আমি তোকে সেই দিন মাফ করে দিয়েছিলাম জিসান, যেদিন তুই তোর বড় ভাইকে জড়িয়ে ধরেছিলি। জিসান চলে যাওয়ার পর আরোহী জিদানের দিকে তাকালো। তুই তাহলে তোর ভাইকে বাঁচিয়ে দিলি। বাঁচিয়ে দেইনি আরোহী, শুধু সঠিক পথটা দেখিয়ে দিয়েছি, বাকিটা তাকে ঠিক করতে হবে। আমার তোকে নিয়ে খুব গর্ব হচ্ছে জিদান। তাই তাহলে এই আনন্দের উপলক্ষে আজকে আমাকে ফুচকা খাওয়াবি? খাওয়াবো, তবে বিলটা কিন্তু তোকেই দিতে হবে, আমার কোটিপতি বন্ধু। তারা দুজনে একসাথে হেসে উঠল। তাদের এই হাসিতে মিশে ছিল ক্ষমা, ভালোবাসার এক নতুন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। জিসানের ক্ষমা চাওয়ার সেই আবেগ ঘন মুহূর্তের পর জিদানদের বাড়ির পরিবেশটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। জিসান এখন আর আগের মতো অহংকারী নয়। সে তার বড় ভাইকে প্রাপ্য সম্মান দিতে শিখেছে, কিন্তু জিদানের বাবা আজহার সাহেব এখনো কেমন যেন চুপচাপ গম্ভীর। তিনি হয়তো তার ছোট ছেলের কৃতকর্মের জন্য লজ্জিত, অথবা তার বড় ছেলের এই অচেনা রূপটা তিনি এখনো মেনে নিতে পারছেন না। সেদিন রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন আজহার সাহেব চুপচাপ জিদানের ঘরে এলেন। জিদান তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। জিদান, বাবা তুমি ঘুমাওনি এখনো? ঘুম আসছে না বাবা। তিনি ধীর পায়ে জিদানের পাশে এসে দাঁড়ালেন। অনেকক্ষণ বাবা ছেলেতে কোনো কথা হলো না, শুধু রাতের নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক। আজহার আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলেন, আমি খুব খারাপ একজন বাবা, তাই না রে জিদান? বাবা তুমি এসব কি বলছো? ঠিকই বলেছি, আমি সারা জীবন তোকে ভুল বুঝেছি। আমি ভেবেছি তুই অযোগ্য, তুই পরিবারের বোঝা। আমি কোনোদিনও তোর ভেতরের মেধাটাকে দেখার চেষ্টা করিনি রে বাবা। আমি তোকে শুধু অবহেলাই করেছি, অপমান করেছি। আর দেখ, আজ তুই আমাদের পুরো পরিবারটাকে বাঁচালি। তুই যদি না থাকতিস তাহলে তো জিসানের সাথে সাথে আমরাও পথে বসে যেতাম। যা হওয়ার হয়ে গেছে বাবা, ওসব কথা আর ভেবো না। তিনি জিদানের হাত দুটো ধরলেন। কিভাবে ভাববো না? তোর মা আমাকে সব বলেছে। আরোহী মেয়েটা তোকে কত ভালোবাসে সেটাও আমি জানি। আমি তোর কাছে আর ওই মেয়েটার কাছে খুবই লজ্জিত বাবা। আমি তোদের দুজনের সাথে খুব অন্যায় করেছি। এই প্রথমবার জিদান তার বাবার চোখে তার জন্য অনুশোচনা, কষ্ট আর ভালোবাসা দেখতে পেল। আমাকে কি একবারও মাফ করার সুযোগ দিবি না বাবা? তিনি জিদানের সামনে প্রায় হাত জোর করে ফেললেন। জিদান বাবার হাত ধরে ফেলে তাকে জড়িয়ে ধরে। ছি, বাবা হয়ে ছেলের কাছে এভাবে বলতে নেই। তুমি তো আমার বাবা, তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আমি তো শুধু তোমার একটু ভালোবাসা চেয়েছিলাম বাবা। বহু বছর পর বাবা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তাদের দুজনের চোখের জলে যেন ধুয়ে গেল এতগুলো বছরের জমানো সব কষ্ট, সব অভিমান। পরদিন সকালে এক অদ্ভুতপূর্ব দৃশ্য দেখা গেল। আজহার সাহেব তার স্ত্রী এবং জিসানকে সাথে নিয়ে মিষ্টির প্যাকেট হাতে আরোহীদের বাড়িতে গিয়ে হাজির হলেন। আরে চৌধুরী সাহেব, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। ভাই সাহেব, আমি আজ আপনার কাছে কোনো চৌধুরী সাহেব হিসেবে আসিনি। আমি এসেছি একজন অপরাধী বাবা হিসেবে, আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে। তার এই কথায় আরোহীর বাবা মা অবাক হয়ে গেলেন। আমার ছেলে জিদান আপনার মেয়ে আরোহীকে খুব ভালোবাসে। আমি জানি আমি বা আমার ছেলে আমরা কেউই জিদানকে যোগ্য সম্মান দেইনি, কিন্তু আজ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনারা যদি দয়া করে আমার এই অযোগ্য ছেলেটার সাথে আপনার লক্ষ্মী মেয়েটার বিয়ে দেন, তাহলে চৌধুরী পরিবার চিরদিন আপনার কাছে ঋণী থাকবে। বাবার এই পরিবর্তনে, তার এই বিনয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা জিদানের চোখ দুটো ভিজে উঠল। আরোহীর বাবা মা একে অপরের দিকে তাকালেন। জিদানের মুখে ছিল একরাশ আনন্দ আর সম্মতি। তারাও জানতেন জিদানের বাবা কেমন মানুষ ছিলেন। চৌধুরী সাহেব, আপনি এসব কি বলছেন? জিদান তো আমাদেরও ছেলের মতো,
এর চেয়ে খুশির খবর তো আর কিছুই হতে পারে না। দুই পরিবারের এই মিলনের মাধ্যমে জিদানের পরিবার সত্যিকারের ভালোবাসার মূল্য বুঝতে পারলো। তারা বুঝতে পারলো সম্মান বা যোগ্যতা টাকা পয়সা দিয়ে মাপা যায় না, তা অর্জন করতে হয় ভালোবাসার বিনয় দিয়ে। সবকিছুর পর তাদের বিয়ের দিন ঠিক হলো। জিদান চেয়েছিল সে আরোহীকে আনুষ্ঠানিকভাবে তার আসল রূপে তার ভালোবাসার কথা জানাবে। সেদিন সন্ধ্যাবেলা সে তার কয়েক কোটি টাকা দামের কালো রঙের রোলস রয়েস গাড়িটা নিয়ে আরোহীদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার পরনে ছিল দামি ব্র্যান্ডের স্যুট, তার হাতে ছিল সেই বিখ্যাত প্যাটেক ফিলিপ ঘড়ি। তাকে দেখতে লাগছিল যে কোনো আরব্য রজনীর রাজপুত্রের মতো। আরোহী যখন তার সামনে এসে দাঁড়ালো তখন সে অবাক হয়ে জিদানের এই রূপ দেখছিল। জিদান তার সামনে হাঁটু গেড়ে বসে একটা হীরের আংটি বের করে বলে, আরোহী, আমি জানি আমাদের গল্পটা হয়তো আর 10টা গল্পের মতো নয়। এখানে অনেক কষ্ট ছিল, অনেক অভিমান ছিল, অনেক ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু সবকিছু ছাপিয়ে আমার ভালোবাসাটা ছিল খাঁটি। আমি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় কোটিপতি হতে পারি, কিন্তু তোমার ভালোবাসা ছাড়া আমি একেবারে ফকির। সে আরোহীর চোখের দিকে তাকিয়ে বলল, আজ আমি আমার আসল পরিচয় সবার সামনে তোমার কাছে আমার ভালোবাসার ভিক্ষা চাইতে এসেছি। তুমি কি আমাকে বিয়ে করবে আরোহী? তুমি কি আমার এই বিশাল একা সাম্রাজ্যের রানী হবে? আরোহী কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো আনন্দ নেই, কোনো বিস্ময় নেই, আছে শুধু একরাশ কষ্ট। ওঠো জিদান। কি হয়েছে আরোহী? তুমি খুশি হওনি? না, আমি খুশি হইনি, কারণ আমি এই কোটিপতি স্যুট পরা মিস্টার জিকে ভালোবাসি না। মানে? মনে হলো আমার কাছে তোমার এই কোটিপতি রূপটার চেয়ে সেই বৃষ্টি ভেজা অসহায় সাধারণ জিদানটাই অনেক বেশি প্রিয় ছিল। যে জিদান আমার জন্য কাচের চুড়ি কিনত, যে জিদান আমার জন্য তার জমানো সব টাকা দিয়ে দিত, আমি সেই জিদানকে ভালোবেসেছিলাম। আমি তোমার টাকা বা স্ট্যাটাস চাই না জিদান, আমি শুধু আমার সেই পুরনো বন্ধু, আমার ভালোবাসার জিদানকে ফেরত চাই। এই বলে সে জিদানের হাত থেকে আংটির বক্সটা না নিয়েই ভেতরে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। জিদান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল সে তার ভালোবাসার চূড়ান্ত পরীক্ষায় পাশ করেছে। আরোহী তাকে নয়, তার টাকাকে নয়, ভালোবেসেছে শুধু তাকে, তার সত্তাটাকে। জিদান হেসে পেছন থেকে আরোহীকে জড়িয়ে ধরে। পাগলি একটা! আমি তো শুধু দেখতে চেয়েছিলাম আমার এই রাজপুত্রের রূপটা দেখে আমার রাজকন্যার মাথাটা ঘুরে যায় কিনা। আরোহী তার বুকে কিল মেরে বলে, আমি তোমার কোনো রাজকন্যা নই। অবশ্যই তুই আমার রাজকন্যা, তবে তুই যদি আমার ফকির রূপটাকেই বেশি ভালোবাসিস তাহলে তাই হবে। তোর জন্য আমি আমার সব সম্পত্তি ছেড়ে দিয়ে আবার সেই সাধারণ উট চড়ানো জিদান হয়ে যেতেও রাজি আছি। সত্যি? একদম সত্যি, কারণ আমার কাছে আমার সবচেয়ে বড় সম্পত্তি হলো তুই আরোহী, আর তোর ভালোবাসা। আরোহী আর কোনো কথা না বলে জিদানের বুকে মাথা রাখল। তাদের দুজনের চোখ দিয়ে তখন গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু। তাদের ভালোবাসার অবশেষে জয় হলো, সব বাধা, সব ভুল বোঝাবুঝি পেরিয়ে। সমাপ্ত।